আমার দুটো বাচ্চা আছে জেনেও আপনি আমাকে বিয়ে করলেন। বিয়ের প্রথম রাতেই ইমাদের মুখ থেকে এমন কথা শুনে নাফিজা একটু শুকনো হেসে বলল, হাসালেন আপনি আমাকে। আরে আমি নিজেই তো একজন ডিভোর্সি মহিলা। স্বামীর সাথে সংসার করতে না করতেই 2 বছরের মাথায় ও আমাকে ডিভোর্স দিল। আমার আবার পছন্দ অপছন্দ, পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম। অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? নাজিফার কথার উত্তর দিতে গিয়ে ইমাদের চোখ দুটো লাল হয়ে যায়। কিছু সময় নিশ্চুপ থেকে ইমাদ বলল, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট এ বিয়েতে রাজিও ছিলাম না, কিন্তু মা অনেক জোর করলো। আমাকে নিয়ে হাঁপিয়ে গেছে মানুষটা। সেদিন আমার সামনে এসে মায়াময় কণ্ঠে বলল, বাবা তুই কি আমাকে বেঁচে থেকেও মরা লাশের মতো রাখবি? সেদিন মায়ের কথাটি শুনে খুব কষ্ট হলো। আলতো করে মায়ের কোলে মাথা রেখে বললাম, মা তুমি কেন এমন বলছো? মা তখন 2 হাত তুলে আমাকে বলল, দে না বাবা আমাকে একটা বউ। মানুষের জীবনে তো এমন সুখ দুঃখ থাকেই, কিন্তু তাই বলে কি তুই নিয়তির সাথে রাগ করে জীবনকে থামিয়ে রাখবি? সন্তানগুলোর কথা অন্তত ভাব। ওদের পুরো জীবনটা এখনো পড়ে আছে। ওদেরও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেদিন কেন জানি মায়ের কথাগুলো খুব লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। ইমাদের কথা শুনে বিশাল ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটির চোখ দুটো অশ্রুতে ভেজে গেল। কিন্তু ইমাদ সে খবর নিল না, বরং তিক্ত কথা শোনাতে লাগলো। দেখুন, আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা জানি না, তবে বন্ধু হিসেবে আপনাকে সবসময় সাহায্য করব। আর হ্যাঁ, আপনার আগের স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে কেন সেটাও আমি জানি না, তবে জানতেও চাই না, কারণ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মায়ের থেকে যেটুকু শুনেছি আর এতক্ষণে আপনাকে যেটুকু দেখেছি, তাতে আমার মনে হচ্ছে আপনি খুবই পরহেজগার, আর সেজন্যই হয়তো আমাদের বিয়েটাও মসজিদে হয়েছে। কিন্তু বুঝতে পারছি না আপনি এত পরহেজগার হওয়া সত্ত্বেও আপনার হাজব্যান্ড আপনাকে কেন ছেড়ে চলে গেছে। আবার সেই প্রশ্নটার সম্মুখীন। এই 1 বছরে মেয়েটি এই প্রশ্নটি শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে যায়। ভেবেছে এবার একটু মুক্তি পাবে, কিন্তু তাও হলো না। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি ইমাদের প্রশ্নের কোনোই উত্তর দিল না। ইমাদ একটু সংকোচ করে তখন বলল, আসলে কি আপনি ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছেন? নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, হয়তো খারাপ, তাই আজ অবধি কারো মনে জায়গা পেলাম না। আপনি কি আমার কথায় রাগ করেছেন? এমা কি বলছেন? রাগ কি সবার উপর করা যায় বলুন? রাগ করতে হলে মানুষটার উপর অধিকার থাকতে হয়। ইমাদ আর কোনো জবাব দিল না। একটু নিচু করে মুখটাকে রেখে নাজিফাকে উদ্দেশ্য করে বলল, দেখুন আমি জানি না আপনি দেখতে কেমন, আর আপনাকে দেখারও আমার কোনো আগ্রহ নেই, তবে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি প্লিজ আমার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইবেন না। চাইবো না। নিশ্চয়ই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। নাজিফার কথা শেষ না হতে দরজায় কেউ নক করতে লাগলো। ইমাদ একটু চিন্তিত হয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? ওপাশ থেকে তখন আওয়াজ আসলো, বাবাই আমরা। বাবাই শব্দটা ইমাদের কানে আসতেই এক মুখ হাসি নিয়ে ছেলেটি দরজা খুলল। দরজা খুলতেই একটি 4 বছরের মেয়ে ইমাদের কোলে উঠে পড়ল। এক মুখ হাসি নিয়ে মেয়েটি ইমাদকে বলতে লাগলো, ও বাবাই আমি তোমার পাতে ঘুমাবো না? কথাটি নাজিফার কানে যেতে নাজিফা খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ ইমাদের 9 বছরের মেয়ে নরিনের কানে যেতেই ও বাবাকে রাগী স্বরে বলতে লাগলো, বাবাই তোমার আর মায়ের ঘরে এ কে? ওকে কেন এই ঘরে এনেছ? আর তাছাড়া ও এভাবে সেজে আছে কেন? মেয়েটির এমন কথা নাজিফার কানে যেতে নিমিষে ওর হাসিটা উধাও হয়ে যায়। ইমাদ নরিনের মাথায় হাত দিয়ে বলল, মামুনি ইনি তোমাদের আন্টি হয়। আন্টি? আচ্ছা মামুনি বলে পরিচয় দিলে কি হতো? ও বাচ্চাদের আম্মু হতেও বুঝি আপনার স্ত্রীর অধিকার লাগবে? নাজিফা মনে মনে এই ভাবতে ভাবতে নিশ্চুপভাবে বসে রইল। কিন্তু নরিন বড় জেদি ও একরোখা টাইপের মেয়ে। ঘরে ঢুকেই নাজিফার হাতটা শক্ত করে ধরে ওকে ঘর থেকে বের করে দিল। চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার বাবার রুমে তুমি কি করছো? যাও এখান থেকে। ইমাদ তখন নরিনকে বলতে লাগলো, আম্মু এমন করে না, ও তো আমাদের বাড়ির মেহমান। না বাবাই, ও কেউ না, ফুপু বলেছে আমাদের সৎমা। বাবাই ওকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এ বলে নরিন নাবার দিকে তাকিয়ে ইমাদকে বলল, নাবা ও তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। নাজিফা অবাক হয়ে গেল 9 বছরের একটি বাচ্চার মুখে এমন সব আচরণ দেখে। খুব অবাকভাবেও নরিনের দিকে তাকালো। মেয়েটির চেহারায় এত পরিমাণ মায়া, যা যে কাউকে ওর প্রতি ভালোবাসায় জড়াবে, কিন্তু বড্ড বেশি জেদি ও একরোখা টাইপের মেয়ে। কি হলো, তুমি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ এখান থেকে যাও। বাবাই ওকে চলে যেতে বলো। নরিনের চেঁচামেচিতে মিসেস সালেহা বেগম উপরে উঠে আসতে বাধ্য হলো। ইমাদের রুমে এসে নতুন বউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আর নরিন ও নাবাকে ইমাদের সাথে দেখে গম্ভীর কণ্ঠে সালেহা বেগম নরিনকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নরিন, আমি না তোমাকে আর নাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম? তোমরা এই ঘরে কি করছো? নাবা তখন বাবাইয়ের কোল থেকে দিদুনের কোলে গিয়ে আদো আদো করে বলতে লাগলো,
দিদু, বোন বোন উতিয়ে দিয়েছে আমায়, বোন, বাবাই বাবাই আদবে বলে। নাবার কথা শুনে মিসেস সালেহা গরম চোখে নরিনের দিকে তাকাতে ও ইমাদের পিছু গিয়ে লুকিয়ে পড়ে। মিসেস সালেহা তখন ইমাদের পিছু থেকে ওর হাতটা শক্ত করে ধরে বলে, দিন দিন তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে। ইমাদ তখন ওর মায়ের হাতটা সরিয়ে মিসেস সালেহাকে বলে, মা প্লিজ তুমি ওকে ছাড়ো। এই তোর প্রশ্রয়ে মেয়েটি দিন দিন বিগড়ে যাচ্ছে। তোরা ওকে আদর দিয়ে দিয়ে দিন দিন বানর বানিয়ে ফেলছিস। আদর আর কি দিলাম, তোমার কথা রাখতে গিয়ে তোমার জ্বালায় আমাকে আবার বিয়ে করতে হয়েছে, তাও একটা ডিভোর্সি মহিলাকে। ডিভোর্সি মহিলা শব্দটি যেন মেয়েটির একটা নাম হয়ে গেছে। একসময় নাজিফার খুব কষ্ট হতো যখন পাড়ার মহিলারা ওকে দেখিয়ে বলতো, দেখ মেয়েটি কি দিনদার, অথচ এত পরহেজগার হওয়া সত্ত্বেও স্বামীর ঘর করতে পারল না, ডিভোর্স হয়ে গেল। কি যুগ রে বাবা, এরা আবার নাকি পরহেজগার। নাজিফার কাছে সেই কথাগুলো একসময় ভীষণ আঘাতের অস্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটি একটা সময় এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজ ইমাদের মুখ থেকে এই কথা শুনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু তারপরও হৃদয়ের মাঝে আজ কেন জানি পুরনো কষ্টটা আঘাত করলো আবার। নাজিফা বুঝে উঠতে পারল না কেন এমন কষ্ট হলো। বিয়ের দুদিন আগেও মা কথায় কথায় ঠেস মেরে বলল, কপালে 2 বাচ্চার বাপ জুটেছে, এটাও তোর ভাগ্য ভালো। না হলে যে মেয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয় তার আবার কেমন করে বিয়ে হয়? নিজের আপন মা যখন সবকিছু জেনেও এমন কথা বলে, তখন তো কষ্ট যন্ত্রণার দরুন জ্বালা পাওয়ার কথা। কিন্তু কই, সেদিন তো মায়ের কথাই আমার বিন্দুমাত্র কষ্ট হলো না। সমাজের আর 5টা স্বাভাবিক মানুষের তালিকায় মাকেও স্থান দিয়ে আমি সে কষ্টটা নিমিষে দূর করে ফেললাম। তবে আজ কেন এই লোকটার কথায় পুরনো ক্ষতরা আবার মন পাজরে উৎপাত করতে শুরু করলো? নাজিফা প্রশ্নটির কোনো উত্তর পেল না। বুঝে ফেলল মেয়েটি, আসলে পৃথিবীতে বেঁচে থাকাটা হয়তো সহজ, কিন্তু ভালোভাবে বেঁচে থাকাটা ভীষণ জটিল। আর সেই জটিলতায় আমাদের অনেক প্রশ্নের কোনো উত্তর হয় না, অনেক কিন্তুর কোনো কারণ হয় না, আর অনেক সম্পর্কের কোনো মানেই হয় না। সালেহা ইমাদের এমন কথা শুনে ইমাদকে রেগে গিয়ে বলে, তুমি দিন দিন আসলে যে কত পরিমাণ বিপথে যাচ্ছ তা আজ আমি টের পেলাম। ওকে ডিভোর্সি বলছো, তুমি কি? হ্যাঁ তুমিও তো। মা প্লিজ, আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করব, অতএব আমি কি, সে প্রশ্নটা এখানে আসছে কেন? আর এই বিয়েটাই আমার কাছে ছেলে খেলা ছাড়া আর কিছুই নয়। বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হলেও তা আমার কাছে নয়। এই সংসারের আর তোমাদের যে অবস্থা, তা থেকে তোমাদের সকলকে সঠিক পথে আনার জন্যই আমি ওকে এ বাড়ির বউ করে এনেছি। আর এ শুধু এ বাড়ির বউ না, আমার মেয়েও। নাজিফা যেন বিশ্বাস করতে পারছে না শাশুড়ি নামক মহিলা তাকে মেয়ে বলায়। কেন জানি মনে হচ্ছে মহিলাটি ভুল করে এমন কথা বলে ফেলেছে। আসলে শাশুড়িদের কাছে কখনো বৌমারা মেয়ে হয় না। যদি হতো তাহলে। মিসেস সালেহা বেগমের চিৎকারে নাজিফার ভাবনার জগৎ থেকে বিদায় নিল। মিসেস সালেহা তখন নাজিফাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চুপ করে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইমাদকে মুখের ওপর কিছু বলে দিচ্ছ না কেন? আর এভাবে বড় করে ঘোমটা দিয়ে রেখেছো কেন? ঘোমটাটা সরাও। ইমাদ তখন মাকে উদ্দেশ্য করে বলল, না মা, উনি ঘোমটা সরাবেন না। মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই ওনাকে দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সো প্লিজ উনি যেন আমার সামনে অ্যাটলিস্ট মুখটা না দেখায়। দিন দিন তুমি এত বিগড়ে যাচ্ছ কেন? একটা মেয়েকে বউ করে এনে ওকে প্রাপ্য সম্মানটুকু কেন দিচ্ছ না তুমি? কারণ এই বিয়েতে আমি রাজি নেই বলে। মা প্লিজ, তুমি এসব নিয়ে আর কথা বলো না। তোমার জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি। তুমি আমার কাছে বউয়ের আবদার করেছ, তাই বিয়ে করলাম। কিন্তু ওকে আমার স্ত্রীর পরিচয় দেবার আবদারটা যদিও করো, আমি মরে গেলেও রাখতে পারবো না। আর কেন পারবো না সেটাও তুমি ভালো করে জানো। হে আমার রব, আমাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার তৌফিক দান করো। নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের পছন্দ করেন। অতএব আমাকে তাদের ভেতরে অন্তর্ভুক্ত করো। নাজিফার এরূপ বিড়বিড়িয়ে দোয়া করাটা সালেহার কানে যেতেই উনি নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, বাইরে এভাবে দাঁড়িয়ে থেকে গুনগুন করেই কি তুমি রাতটা কভার করবে? একটা কথা মনে রেখো, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে, কখনো ছেড়ে দিও না। নাজিফা তখন ঠুনকো হেসে সালেহা বেগমকে বলল, আমি সবসময় এটা বিশ্বাস করি যে আর যাই হোক, ভালোবাসা আর অধিকার জোর করে আদায় করা যায় না। আর যে জোর করে আদায় করে সে সবচেয়ে বেশি বোকা। আমি সে বোকাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি ভালোবাসাকে ভালোবাসা দিয়ে, অধিকারকে অধিকার দিয়ে আদায় করব। ইমাদের কানে নাজিফার কথাগুলো যেতেই ইমাদ হেসে হেসে নাজিফাকে বলল, সে স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। এনিওয়ে মা, রাত অনেক হয়েছে, বাচ্চাদের এত রাত অবধি জাগা ঠিক হবে না। তুমি প্লিজ ওনাকে নিয়ে এখান থেকে যাও। আমি নওরিন আর নাবাকে নিয়ে একটু ঘুমাবো। মানে কি ইমাদ? নাজিফা তাহলে কোথায় থাকবে? মা, তুমি আমাকে হাসালে। দিন দিন তুমি এমন বোকা কেন হয়ে যাচ্ছ? আমাদের এত বড় বাড়ি, এতে এত রুম থাকা সত্ত্বেও তুমি ওনার শোয়া নিয়ে চিন্তা করছো? এটা আমি মানতে পারছি না। আসলে আমার মনে হয় তুমি ওনার এই ঘর থেকে বের হয়ে যাওয়াটাই মেনে নিতে পারছো না, তাই অজুহাত দেখাচ্ছ।
ঠিক তাই, আমি ওর এ ঘর থেকে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, কারণ এটা ওর অধিকার। নাজিফা অমনেই শাশুড়ির হাতটাকে আলতো করে ধরে বলল, থাক না, আমি না হয় অধিকারটা নাই বা চাইলাম, একদিন উনি নিজেই হয়তো এই অধিকারটা আমায় ফিরিয়ে দিবেন। মেয়েটির কথাগুলোয় বেশ মায়া আছে, যা সহসা যে কাউকে ওর মায়ায় বাঁধতে পারে। কিন্তু নিয়তির পরিহাসে আজ মেয়েটি সমাজের কাছে বড্ড বেশি তুচ্ছ। তবে ওকে যে চিনেছে সেই ঝিনুকের ভিতরে মুক্ত সন্ধান পেয়েছে, যেমন পেয়েছে আমি। এইভাবে সালেহা ঠোঁটের কোণে একটা শান্তির হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, তুই আমার এই সংসারকে আলোর পথে আনবি, আর সাথে আমার এই ছেলেটাকেও একদিন নিজের মতো করে গড়ে নিবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসায় মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আজ যারা তোকে এ ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে এ ঘরে ঠাঁই দিবে। এ বলে সালেহা নাজিফার হাতটা ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরের দরজাটা লাগিয়ে দেয়। ছেলেটার এরূপ আচরণ হয়তো নাজিফার কাছে ছেলেটিকে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোই জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানি নেই, অশ্রুটাও আজ হারিয়ে গেছে, কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝেও প্রিয় মানুষের শেষ আমানতটুকু তাকে আজও বাঁচিয়ে রেখেছে। নওরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এই তো আমি ভালো আছি। নাজিফাকে সালেহা বিছানার ওপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে। সালেহা খাবার এনে দেখে মেয়েটি এখন ও মাথায় এক হাত ঘোমটাটা দিয়ে বসে আছে। সালেহা নাজিফার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাজিফার ঘোমটাটাকে সরিয়ে ফেলল। অতঃপর দেখল মেয়েটি কান্না করে চোখ দুটোকে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিচ্ছুই করতে পারবে না। নাজিফা চোখের জল মুছতে মুছতে বলল, মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকে আদায় করে নিতে হবে, বুঝলে? নাজিফা অবাক হয়ে গেল। আসলে উনি কি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকমের মানুষ, কেউ শাশুড়ি নামক জল্লাদ আর কেউ শাশুড়ি নামক মা। তা এভাবে কি চুপ করে বসে থাকলে হবে? ক্ষুধা লাগেনি? লেগেছে তো। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নাজিফা হাত মুখ ধুয়ে আসলে সালেহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেলে ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে, মায়ের কথা মনে পড়ছে? নাজিফা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনোই এমন ভালোবাসেনি যে তাকে মনে পড়ার কথা। তাহলে কাঁদছিস কেন? আপন মা না হয়েও কেউ একজন মায়ের মতো ভালোবাসায়, পাগলি, নে খেয়ে নে। নাজিফা যখন ভাতের প্রথম লোকমা মুখে নিল তখন ওর নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এভাবে আদর করেনি। আসলে পৃথিবীতে একজনকে দিয়ে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীর সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনই পৃথিবীর সব শাশুড়িরাও এক হয় না। কিরে মা, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলতে ডাকতে পারি? এ মা, এ আবার কি কথা? আমি তো তোর মাই। কথাটা শুনে নাজিফা মিসেস সালেহার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, ওভাবে চেয়ে আছিস কেন? না কিছু না, নে ঘুমিয়ে পড়, কাল থেকে দেখবি এই বাড়ির নাটকীয়তা। দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাজিফার মধুর সুরের কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলেই দেখতে পেল মেয়েটি কোরআন পড়ছে আর বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাজিফা চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু আপনি নামাজ পড়ে নিন। নাজিফার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তি সুখ পেল তা অনেককাল আগেই ছেলেমেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গিয়েছে। সালেহা অজু করে এসে নামাজ পড়ে নাজিফাকে বলল, আচ্ছা নাজিফা, তোমার কখনো রবের ওপর রাগ হয়নি কেন? না তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছেন, অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাজিফা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমিষে আবার রবের সামান্য নিয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো তার বান্দাদের কষ্ট দেয় না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কত ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না, যারা তার হুকুম মেনে চলে তাকে ডাকে, তার উপর ভরসা রাখে, রব কেবলই তাদেরই একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলে কি আমি বলতে পারি আমার রব আমাকে কষ্ট দিচ্ছেন? মাশাআল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এ বাড়ির কেউ কি সকালে নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি হয়তো ভালো নয় রে মা, তাই হয়তো ছেলে মেয়েগুলোকে রবের সাথে পরিচয় করাতে পারলাম না। ফাহাদ আমার বড় ছেলেও তো কোনো কালেই মানুষ হয়নি, ওর কাছে জীবন একটাই, তাই হচ্ছে মাস্তি, আড্ডা আর গার্লফ্রেন্ড। ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে, কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেই তো চাইনিজ। আমার ছেলেকে কি আর মানুষ করবে? ও নিজেই তো। সালেহা চুপ হয়ে গেল।
তারপর ঠোঁটের কোণে ঠুনকো হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়েকে কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ অবধি ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে মেয়েটি একটু ঠিক হয়, কিন্তু কোথায় ভালো, দিন দিন আরও বেশি বেহায়াপনা হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাজিফা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি কে? ইমাদ? জানিস মা, ও আমার গর্ব করার সন্তান ছিল। কখনো ওর ভেতরে আমি সামান্যটুকু অনৈতিকতার কাজ দেখিনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ, আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন ডাক্তারও, কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমির ছিল আজ সে ফকির হয়ে গেল। ইমাদেরও তাই হলো। মিতুর মৃত্যুটাও ঠিক মেনে নিতে পারছে না। মানবে বা কিভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মারা যাওয়াটা আমার ছেলেটাকে এতটা পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতেই পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি, ওকে নিয়েই থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই? সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহের কাছেও নেই। আমরা মানুষরা তো এমনই। সকাল 9টায় ইমাদ বাচ্চাদেরকে নিয়ে নিচে নামে। নাজিফা রান্নাঘর থেকে একটু আর চোখে চেয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো। হঠাৎ কি যেন মনে করে নাজিফা আবার ইমাদের দিকে তাকালো। তারপর সহসা বলে উঠল, মাশাআল্লাহ, ছেলেরাও এত সুন্দর হয়। সত্যি মানুষটা অনেকটাই সুন্দর। ইমাদ নিচে নামতেই সালেহাকে দেখল সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা, নাবা আর নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের সাথে কোনো কথা না বলে নাভা আর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাজিফাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারল ও নাজিফা। অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাজিফা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাজিফা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলল, কি মানুষ রে বাবা, সে কখন থেকে কাশি দিচ্ছি, অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাজিফা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো। 1 গ্লাস নয় 3-4 গ্লাস পানি খেয়ে ফেলল। নাজিফা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা খেতে পারবেন না। খাবো না, তাতে আপনার কি? আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কই একটি বারও তো বললেন না কিছু লাগবে কিনা, বা আমাকে কি কিছু বলবেন? হাসালেন, আমার সাথে আবার আপনার কি কথা? ইমাদ তখন আরও 1 গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, মানে আমি তো খুব ভালো ছেলে বুঝলেন, কখনো কোনো মানুষকে কষ্ট দেই না বুঝলেন। আমার আবার মানুষের প্রতি খুবই দয়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তায়ও তো পথশিশুদের দেখলে দুঃখ করি। তো বুঝলেন আমি মানুষকে কষ্ট দেই না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চান সেটা বলুন। মানে আপনিও তো মানুষ, আপনাকেও তো কষ্ট দেওয়া উচিত নয়। তো তো কি? তো মানে কালকে রাতে আপনাকে মানে ডিভোর্সি বলার জন্য সরি। এই বলেই ছেলেটি নিমিষে কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাজিফার কানে যেতেই নাজিফা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনছি? অবশ্য ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ যে করলো, বাট শেষে সরিটা বলল। আসলেই উনি ভালো, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতেই ভুলে গেছেন। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যিই নিমিষে অজানা দেশে পাড়ি দিল। এই ভেবে নাজিফা আবার রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাজিফাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলল, এই যে একটু তাড়াতাড়ি হাত চালান, সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবে? অমনি ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, গুড মর্নিং নিতু, হোয়াটস হ্যাপেন? আর বলো না, খুব ক্ষুধা পেয়ে গেছে, বাট দেখো ওকে, ও এখনো নাস্তাই বানায়নি। কি করে পারবে বলো? এসবের জন্যই তো সংসার করতে পারেনি। ঠিক বলেছ, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেহা তখন বলতে লাগলো, আহারে আমার মেয়েটার যে কি ক্ষুধা লেগেছে। সালেহাকে দেখতে পেয়ে নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন নাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বলল, তা মা, আপনার আজকে এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাবজাদি দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর 1টা ছাড়া আপনার সকালে নাস্তা হয় না, তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহমিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা, তুমি চুপ করো, তোমরা দুজনই তো একই ঘাটের মাঝি। তুমিও দেখি আজকে এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে, আর তোমাকে না বলেছি এসব নাইট ড্রেস পরে নিচে নামবে না? উফ মা, এটা ফ্যাশন। এই ফ্যাশন করতে গিয়ে এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবার হারিয়ে ফেলো না।
মা খাবার হয়ে গেছে, সবাইকে বসতে বলুন। নাজিফার মুখ থেকে এমন উক্তি শুনে ফাহমিদা রেগে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, যত বড় মুখ নয় তত বড় কথা, এসেছো এখনো একদিনও হয়নি আর এখনই আমার সাথে এরূপ আচরণ কেন? বৌমা, ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসেবে তোমাকে মানায়? আজকে ইমাদ নিচে আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? বৌমনি, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর বলিস না ভাই, তোর বউ তো প্রথম দিনই আমার মুখের ওপর কথা বলছে, আমার পোশাক আশাক নিয়ে পর্যন্ত মন্তব্য করছে। ইমাদ ফাহমিদার মুখ থেকে কথাগুলো শুনে কোনো কিছু না ভেবে নাজিফার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে বলল, মানবতার খাতিরে একটা সরি বলেছি বলে আপনি কি সাপের 5 পা দেখেছেন? নাজিফা কোনো কথাই বলল না, অনায়াসে ইমাদের সব কথা শুনতে লাগলো। ইমাদ ওর এরূপ নিশ্চবতা দেখে অবাক হয়ে গেল। মানুষ এত ধৈর্যশীলতা কিভাবে হয়? কি ব্যাপার, কথা বলছেন না কেন? লিসেন, যান বৌমনির কাছে গিয়ে মাফ চান। দেখুন, আমি ওনাকে খারাপ কিছুই বলিনি, জাস্ট বললাম যে উনি এসব পরে আপনার সামনে আসাটা ঠিক মানায় না। দেখেছো ইমাদ, আবার সে একই কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার দাদা ভাইয়ের কাছে আমি যদি বিচার না দিয়েছি তাহলে আমার নাম ফাহমিদা না। আর ও যদি আমার কাছে মাফ না চায় তাহলে আমি আজ কোনো খাবারই খাবো না, এই বলে দিলাম। এ বলে ফাহমিদা নিজের ঘরে চলে গেল। সালেহা তখন একটু মুচকি হেসে বলল, উফ, বাঁচলাম। কেন যে আমার বড় ছেলে এর মতো একটা মেয়েকে বিয়ে করেছে আল্লাহই ভালো জানে। ইমাদ, নে খেয়ে নে, একটু তাড়াতাড়ি কর, নাবা আর নরিনের স্কুল তো আছে। ইমাদ আর কোনো কথাই বলল না। ও বুঝেছে ফাহমিদার কাজেই শুধু ঝগড়া করা। এখনও মনে পড়ে মিতুর সাথে সামান্য কারণ নিয়ে কি পরিমাণ ঝগড়া করত। তবে মিতু এই মেয়েটির মতো নিশ্চুপ থাকতো না। মিতুকে যদি বৌমনি বলতো একটা, মিতু বলতো 100টা। এখনও মনে পড়ে শুধুমাত্র বৌমনির কারণে ও কতবার আমাকে বলেছিল, চলো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই কথাটি কখনোই আমি মায়ের কান অবধি আসতে দিইনি, কারণ আমি জানতাম মা আর যাই হোক আমাদের 2 ভাইয়ের আলাদা হয়ে যাওয়াটা কখনোই মেনে নিতে পারবে না। কেননা বাবা মারা যাওয়ার পর আমি আর দাদা ভাইয়ের তো মায়ের কাছেই সব। আজ আবার এই বৌমনির কারণে সেই মানুষটাকে মনে পড়ে গেল, যে আমাকে অসহায় করে দূরে কোথাও চলে গেল। মিতুর কথা মনে পড়তেই ছেলেটার চোখ দুটো লাল হয়ে যায়। ছেলে মানুষ, তাই সে বুঝে ফেলল কান্না তাকে মানায় না। সহসা ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। নাজিফা তখন নিতুকে আর শাশুড়িকে রুটি দিচ্ছিল। ইমাদের এভাবে উঠে দাঁড়ানো দেখে সালেহা বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে উঠে দাঁড়িয়েছিস কেন? খিদে নেই? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অমনি ওর হাতটা গিয়ে ধরে ফেলল। নাজিফার এত সাহস দেখে ইমাদ খুব বেশি অবাক হয়। চিৎকার দিয়ে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! আপনি আমার হাত ধরার সাহস কোথায় পেলেন? সাহস তো আপনি দিয়েছেন। মানে হলো আপনি যখন আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার সাহস পেয়েছেন, ঠিক তেমনি আমিও আপনার অনুমতি না নিয়ে আপনার হাত ধরার সাহস পেয়েছি। নাজিফার এমন উত্তর শুনে সালেহা খুশিতে বলতে লাগলো, শাব্বাস মা। ইমাদ অবাক হয়ে গেল। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা এই মেয়েটি সত্যি অদ্ভুত। এত খারাপ কথা বলি, কিন্তু তারপরও। কি হলো, কি ভাবছেন? না, কিছু না, যান টেবিলে গিয়ে বসুন। আমি কি আপনার কথা শুনবো নাকি? কে আপনি যে আপনার কথা শুনতে হবে? আমি হয়তো আপনার কেউ না, কিন্তু দেখুন, না খেয়ে থাকলে তো আর সব কিছুর সমাধান করা যায় না। তাই বলি কি, এত কথা না বলে খেতে বসুন। নাবাও তখন বলতে লাগলো, বাবাই আতো। মেয়ের কথা ফেলতে না পেরে ইমাদ খেতে বসে। নাজিফা সবাইকে খাবার দিয়ে এক পর্যায়ে নাবাকে নিজের হাতে জ্যাম আর পাউরুটি খাওয়াতে গেলে নরিন নাজিফার হাতটা ধরে ফেলে। চোখগুলোকে বড় বড় করে নাজিফাকে বলতে লাগলো, তুমি একদম আমার বোনকে খাওয়াবে না। নাজিফা একটু স্নেহময় কণ্ঠে নরিনকে তখন বলল, মা, ও তো ছোট, ওকে আমি খাইয়ে না দিলে কি করে খাবে ও? নরিন তখন হাসতে হাসতে বলল, আপনি তো মাত্র একদিন হয়েছে এসেছেন, এতদিন আমার বোনকে দিদুনি খাইয়ে দিত, সুতরাং আজকেও না হয় দিদুনি খাইয়ে দেবে। নিতু নরিনের কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো, গুড নরিন, এটাই তো আমি চেয়েছি, আর তুই করেছিস, ভেরি গুড। ইমাদ নিচেই হতভম্ব হয়ে গেল নরিনের এরূপ আচরণ দেখে। মাত্র 9 বছর বয়স, অথচ এই বয়সে ও এত পরিমাণ খারাপ হয়ে গেছে। হয়তো মেয়েটিকে আমারও পছন্দ না, কিন্তু তাই বলে আমি যেরূপ আচরণ করতে পারি ও তো তা পারে না, কেননা ও তো বাচ্চা। আর তাছাড়া শত হোক, নাজিফা তো ওর মায়ের মতোই। এই ভেবে ইমাদ নরিনকে অনেক জোরে একটা ধমক দিল। নরিন অমনি কান্না করে দিল। নাজিফা তখন ওকে জড়িয়ে ধরতে চাইলে ও তখন নাজিফাকে বলে, ডোন্ট টাচ মি, তোমার জন্য বাবাই এই প্রথম আমাকে বকা দিয়েছে। এই বলে না খেয়ে চলে গেল। নাজিফা তখন ইমাদকে বলল, এটা আপনি কেন করলেন? ও তো ছোট মানুষ, আর ছোট মানুষদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ধমক দিয়ে নয়। আপনি চুপ করুন, সব আপনার জন্যই হয়েছে, জাস্ট আপনার জন্যই আমি আমার মেয়েকে এই প্রথম বকেছি। এ বলে ইমাদ না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিতু তখন সালেহাকে উস্কানির জন্য বলতে লাগলো, দেখেছো কি মেয়ে বউ করে আনলে?
যে ভাই কখনো না খেয়ে বাড়ি থেকে বের হতো না, আজ এই প্রথম সে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শতহোক ছেলে তো না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, এটা সত্যি। সালেহার খুব খারাপ লাগে। নিতুকে কোনো কিছু না বলেই সালেহা নিশ্চুপভাবে রুমে চলে গেল। নিতু তা দেখে মহা খুশিতে গান গাইতে লাগলো আর নাস্তাটা নিয়ে উপরে চলে গেল। নাজিফার চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো, আমি কি কখনোই কাউকে সুখী করতে পারবো না? আল্লাহ, আপনি কি কখনোই আপনার এই বান্দাকে একটু সুখ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ, আপনি আমাকে সাহায্য করবেন। কিন্তু আর কতদিন আমি এভাবে মানুষদের কষ্ট দিব? অমনি 2 ফোঁটা অশ্রু নাজিফার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই বাবা নাজিফার আঁচল ধরে টান দিল। নাজিফা বিস্মিত হয়ে নিচের দিকে তাকাতেই দেখে নাবা। ওর সামনে বসতেই নাবা বলতে লাগলো, এই তুমি আমাকে খাইয়ে দেবে না? তুমি কাঁদছো কেন? নাজিফা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এমনি কাঁদছি মা, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। এ বলে নাজিফা নাবাকে খাওয়াতে লাগলো। নাবা তখন নাজিফাকে বলতে লাগলো, তুমি কে? তুমি কি মা? তুমি কি মা? নাজিফা তখন নাবাকে কোলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মামুনি, আমি তোর মা। নরিন অমনি নাজিফার সামনে এসে বলতে লাগলো, না তুমি মা নও, ফুপু বলেছে তুমি সৎ মা। নাবা ওনার কোল থেকে নাম বলছি, উনি আমাদের মা নয়। এই বলে নরিন নাবাকে জোর করে নাজিফার কাছ থেকে নিয়ে যায়। নাবা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি মা যাবো, আমি মা যাবো, আমি মায়ের কাছে যাব। সকাল 10টায় নাজিফা সালেহার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা আপনি কি আমার উপর রাগ করেছেন? সালেহা তখন একটু হেসে বলল, না। কেন রাগ করবো কেন? কিন্তু মন খারাপ, আসলে ছেলেটা কখনো না খেয়ে এভাবে বাড়ি থেকে বের হয়ে যায়নি তো, তাই আর কি। আর নরিনও তো না খেয়ে আছে, তাই। আচ্ছা মা, ওদের সব থেকে পছন্দের নাস্তা কি আপনি জানেন? জানবো না কেন, আসলে নরিন আর ইমা দুজনেই আলুর পরোটা খুবই পছন্দ করে। আলুর পরোটা দেখলে দুজনেই লোভ সামলাতে পারে না। আগে বলবেন না মা, আসলে এই আলুর পরোটা আমার বাবাও খুব পছন্দ করত। বাবার জন্য বানাতে বানাতে এই পরোটার সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, তাই আমার হাতের আলুর পরোটা মানে সেই। সালেহা তখন বলল, তাহলে তুমি তাড়াতাড়ি করে কয়েকটা আলুর পরোটা বানিয়ে ফেলো, আমি কদমকে বলি ইমাদের চেম্বারে নিয়ে যেতে। কিন্তু নরিন, ও তুমি চিন্তা করো না, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। এ বলে নাজিফা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানালো। টিফিন বক্সে কয়েকটা ইমাদের জন্য চেম্বারে পাঠিয়ে দেয়। আর কয়েকটা নিয়ে নরিনের ঘরে যেতেই দেখে মেয়েটি পেটে হাত দিয়ে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে, নাবার সামনে বসে খেলছে। দুজনে এখনও স্কুল ড্রেসটাও খুলেনি। আমার উপর রাগ করে আজকে স্কুলে যায়নি বুঝলাম, কিন্তু ড্রেসটাও খুলল না। এই ভেবে নাজিফা একটা কাশি দিল। ওর কাশির আওয়াজ নাবার কানে যেতেই নাবা বলে উঠল, মা তুমি আত্ম। নরিন অমনি দরজার দিকে তাকাতেই নাজিফাকে দেখে বলে উঠল, তুমি আমার ঘরে কেন? নাজিফা একটা নিচু স্বরে নরিনকে বলতে লাগলো, তোমার জন্য নাস্তা এনেছি, আমি খাবো না। দেখো আমার উপর রাগ করে তো আর না খেয়ে থাকা উচিত নয়। নাও খেয়ে নাও মা। বললাম না আমি খাবো না। ঠিক আছে, তুমি না খেলে আমি খেয়ে ফেলছি। আলুর পরোটা আমারও খুব প্রিয়। আলুর পরোটা শুনতে নরিন একটু আমতা আমতা করে বলল, তো তোমার হাতে ওটা আলুর পরোটা? হ্যাঁ তো, কে বানিয়েছে তুমি? আসলে আমার বাবা বলতেন আমার হাতের আলুর পরোটা নাকি অনেক মজা। তো কি হয়েছে, এগুলো আমাকে শোনাও কেন? আমি খাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। অমনি নরিন বলল, এই শোনো। নাজিফা তখন বলল, তুমি আমাকে বলছো? আসলে তুমি যেহেতু এতবার বলেছ, তো একটু খেয়ে দেখতে পারি। নাজিফা নরিনের কথাটি শুনে খুশি হয়ে গেল। নরিনের কাছে গিয়ে বসে ওর সামনে খাবারটা দিল। নরিন তখন একটু সংকোচ নিয়ে বলল, খাবো? ওমা, এ আবার কেমন কথা, খাও। নরিন খেতে লাগলো। পরোটাগুলো ওর এতই ভালো লেগেছে যে ও নাজিফাকে বলতে লাগলো, তুমি তো ভালো রান্না করতে পারো, ধন্যবাদ। নাজিফা তারপর কিছু সময় চুপ থেকে নরিনকে বলল, আচ্ছা মা, তুমি কেন আমার উপর রাগ করো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না। আর বড়দের সাথে এভাবে আচরণ করলে যে আকাশের মালিক খুব অসন্তুষ্ট হয়। নরিন অমনি খাবারটা রেখে কৌতূহল নিয়ে নাজিফাকে জিজ্ঞেস করলো, আল্লাহ বুঝি খুব অসন্তুষ্ট হয় আমি বড়দের সাথে খারাপ আচরণ করলে? হ্যাঁ তো মা, কিন্তু আমি তো বড়দের সাথে খারাপ আচরণ করি না। আমি শুধু তোমার সাথে খারাপ আচরণ করি কারণ ফুপু বলেছে তুমি নাকি আমাকে আর নাবাকে বাবার কাছ থেকে। অমনি নিতু ঘরে ঢুকে যায়। নরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলে, ওকে চুপ থাকতে। নরিনও চুপ হয়ে গেল। নাজিফা নরিনকে তখন বলে, কি হলো মা, চুপ হয়ে গেছো কেন? কি বলেছে ফুপু আমাকে বলো। নিতু তখন নাজিফার সামনে এসে বলতে লাগলো, আমার নামে নরিনকে তুমি কি বলছো? নাজিফা নিতুকে দেখে বুঝতে পারলো নরিন কেন চুপ হয়ে যায়, এবং এও বুঝতে পারে একটি 9 বছরের মেয়ের এরূপ আচরণের পেছনে আমরা বড়রাই দায়ী। বাচ্চারা কখনোই খারাপ মন মানসিকতার হয় না। তাদের নির্মল হৃদয়কে যদি কোনো অপবিত্র ব্যক্তি তাদের নিজেদের মনের মতো গড়ে, ঠিক তখনই সেই বাচ্চাটির হৃদয়ে অপবিত্রতা বাসা বাঁধে। কি হলো, চুপ করে আছো কেন? কানে কথা যায় না? আমার নামে কি বলে তুমি নরিনের কান ভারী করছো? এই জন্যই বলি নরিন কেন হঠাৎ চুপ হয়ে গেছে। মানে কি বলতে চাইছো?
না কিছু না, অন্তত এই বাচ্চাদের সামনে তোমাকে আমার কিছুই বলার নেই। এসো ড্রয়িং রুমে এসো। নাজিফা নিতুকে ড্রয়িং রুমে এনে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি নরিনকে কি বলেছ? মানে আমি আবার নরিনকে কি বলবো? কিছুই বলিনি। না তো? এনিওয়ে তোমার সাথে পরে কথা বলবো, আমি এখন বাইরে যাচ্ছি। কি, তুমি এভাবে বাইরে যাবে? কেন, কি হয়েছে? তুমি জিন্স টপস পরে বাইরে যাবে না? এরূপ রংচটা লিপস্টিক দিয়েছো কেন? আর এমন কার্লি চুলগুলোকে লাল আর বাদামি রং করে তোমার মনে হচ্ছে তোমাকে খুবই ভালো লাগছে। তাতে তোমার কি? দেখো নিতু, তোমার মনে হচ্ছে এগুলোতে তোমাকে খুবই স্মার্ট লাগে, কিন্তু বিশ্বাস করো নিজের দেশের সাদামাটা পোশাকেই আর পর্দায় মেয়েদের সৌন্দর্য। তুমি কেন নিজেকে বাইরের বখাটে ছেলেদের কাছে পণ্য হিসেবে তৈরি করবে? একটা কথা মনে রেখো, জিন্স টপস রংচটা লিপস্টিক দিয়ে ছেলেদের সামনে চলাফেরা করলেই তাকে আর যাই হোক সত্যিকারের স্মার্ট বলে না। সত্যিকারের স্মার্ট হতে হলে নিজেকে সম্মান করতে শিখতে হয়, অন্যের সামনে নিজেকে পণ্য বানাতে হয় না, আর একটা সুন্দর মন থাকতে হয়। ও প্লিজ, আমি তোমার এসব বকবকানি শুনতে চাই না। এসব তোমার বকবকানি মনে হচ্ছে? তুমি না মাদ্রাসার স্টুডেন্ট? অবশ্য পৃথিবীর প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে, সুতরাং এ আর নতুন কি? এই চুপ থাকো তো, আমি গেলাম। নাজিফা অমনি নিতুর হাতটা ধরে বলল, যতক্ষণ না তুমি শালীনতার পোশাকে তোমাকে আবৃত করবে ততক্ষণ অবধি তোমার কোথাও যাওয়া হবে না। নিতু অমনি হাত ছাড়াতে চাইলে সালেহা এসে বলে উঠল, সাবাস মা, এতদিনে আমি যা করে উঠতে পারি নাই তুই তা করছিস। যা, ওকে ঘরে নিয়ে আটকে রেখে আয়। নাজিফা বলল, তা করা লাগবে না মা, ও যদি এভাবে বাইরে যায় তাহলে আজ ওকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না। সালেহা তখন বলে উঠল, ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে। নিতু তো নাজিফার উপর রেগে ওর সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কাজটা ঠিক করলে না, আমি তোমাকে দেখে নেব। ওপর থেকে ফাহাদ আর ফাহমিদা তখন নিচে নামতে নামতে বলল, আবার কি হলো? নিতু তখন বলল, কি হবে, বৌমনি তোমাকে যেমন অপমান করেছে আমাকেও তাই করছে, আর দেখো মা তাতে সায় দিচ্ছে। ফাহাদ তখন সালেহাকে বলল, মা এটা আপনি ঠিক করছেন না, ও আমার বউকে ইনসাল্ট করেছে। এ বাড়িতে এসেছে, এখনও ও একদিনও হয়নি, অথচ আমার বউয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে। ঠিক করেছে, তোর বউ যেমন পোশাক আশাক পরে তেমন মন্তব্য শুনবে। ফাহাদ আর ফাহমিদা কোনো কথাই বলল না, দুজনেই বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজে চলে গেল। নিতু আর কোনো উপায় না পেয়ে উপরে যেতে বাধ্য হলো। এদিকে কদম ফিরে আসলে নাজিফা ওকে জিজ্ঞাসা করে, কদম ভাই, তোমার সাহেব খেয়েছে? কদম বলল, জানি না আফা, সাহেব আমাকে শুধু বলল বক্সটা রেখে যেন চলে যায়। কথাটি শুনে নাজিফা একটু মুচকি হেসে কদমকে বলল, তোমার সাহেব তোমার সামনে খেতে লজ্জা পাবে, তাই হয়তো রেখে দিতে বলেছে। সারাদিন এত অশান্তির পরও সন্ধ্যাবেলা নাজিফা মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে যায় সবার জন্য পায়েস রান্না করতে। এমন সময় ইমাদ বাড়ি ফিরে আসে। রান্নাঘরে গিয়ে টিফিন বক্সটা রাখতেই নাজিফাকে দেখে রান্না করছে। ইমাদ তখন একটু গম্ভীর কণ্ঠে বলল, এই যে শুনছেন? নাজিফা ঘোমটার আড়াল থেকে বলল, জি, আমাকে বলছেন? তো আর কাকে বলবো, এখানে কি আর কেউ আছে? তাই তো। তো কি বলবেন শুনি? মানে মজা হয়েছে অনেক, থ্যাঙ্কস। ইমাদ এই বলে চলে যায়। নাজিফা ওর চলে যাওয়ার দিকে অনিমিষভাবে চেয়ে রইল। ছেলেটাকে বুঝতেই পারছি না, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো নরম তো কখনো গরম। এদিকে নিতুকে বাড়ি থেকে বের হতে না দেওয়ায় নিতু নরিনের ঘরে যায়। গিয়ে দেখে নরিন আর নাবা দুজনেই পড়তে বসেছে। নিতু নরিনের কাছে গিয়ে বসে বলে, কিরে, সকালবেলা তোরে আলুর পরোটা খাইয়েছে বলে তুই আমি যা বলেছি তোকে সব বলে দিতে চেয়েছিস ওই মেয়েটাকে? নরিন তখন মাথা নিচু করে বলল, ওই আন্টি তো খারাপ না, তুমি বলেছো ও আমাদের কাছ থেকে আমাদের বাবাকে কেড়ে নেবে। কই, ওই আন্টি তো এমন কিছুই করছে না। বাবা, নরিন, সকালে মেয়েটা দুটো আলুর পরোটা তোর জন্য বানিয়ে দিয়েছে বলে তুই নিজের ফুপুকে বিশ্বাস করলি না? না মানে ফুপু, আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি, থাক বাবা থাক, তোদের ভালো চাই বলে তোকে আমি সাবধান করেছিলাম, এখন দেখি আমারই ভুল হয়েছে। ওকে ফাইন, আমি তোকে আর কিছুই বলবো না, কিন্তু আমি যেহেতু তোর ফুপু তাই তোকে শেষ একটা কথা বলছি। তোর বাবাইকে হাত করার জন্য যে দেখ মেয়েটা এখন পায়েস বানাচ্ছে, তোর বাবাই এটা খাওয়ার পর মেয়েটাকে বিশ্বাস করবে আর সেই সুযোগ নিয়ে মেয়েটা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বরং এসব ভেজালে নেই বাবা, যাই। এই বলে নিতু চলে যেতে চাইলে নরিন ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি সত্য কথা বলেছ, বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে আয়, তোদের কাউকে দিবে না, শুধু তোর বাবাইকেই দিবে, দেখিস। ফুপু, তুমি আমাকে বলে দাও আমি কি করলে ও আমার বাবাইকে পায়েসটা দিতে পারবে না। নরিনের কথাটি শুনে নিতুর মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো, এবার দেখ তোমার কি হাল করি। এদিকে নাবা নরিনের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, ফুপি পতা, ফুপি ভালো না। নিতু তখন নরিনকে বলল,
দেখেছিস, নরিন এসেছে একদিন না হতেই তোর বোনকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুই তারপরও কিছু করবি না? ফুপু, তুমি ওর কথা বাদ দাও, তুমি আমাকে বলো কি করতে হবে। নিতু তখন নরিনের হাতে এক বোতল তেল আর কলার দুটো খোসা দিয়ে বলল, এই নে, এই তেলটা তোর বাবার দরজার সামনে গিয়ে ঢেলে দিবি আর তার ওপর কলার খোসাটা ফেলে দিয়ে আসবি। নরিন তখন একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, এতে ওর কিছু হবে না তো ফুপু? আরে কিচ্ছু হবে না, ও তো খাবার নিয়ে তোর বাবার কাছে যাবে। তোর বাবার দরজার সামনে যখন তেলে আর কলার খোসার উপর পিছলা খাবে, তখন ওর হাত থেকে খাবারটা শুধু পড়ে যাবে, ব্যাস, তোর বাবাকে আর খাওয়াতে পারবে না। তাহলে আমি এখনই কাজটা করে আসছি। যা। নাবা তখন আবার নরিনকে বলতে লাগলো, আপু, আম্মু ব্যথা পাবে, তুই যাস না। কিন্তু নাবার কথা কি আর নরিন শুনবে? নিতু যে মেয়েটিকে ভয়ের জগতে পাঠিয়ে দিল, যা থেকে বের হতে হলে তাকে এই কাজটি করতেই হবে। এদিকে নাজিফা পায়েস আর কিছু খাবার নিয়ে ইমাদের ঘরের দিকে যেতে লাগলো। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, ওনাকে খাবারটা দিয়ে এসে মাকে আর নিতুকে নাস্তা দিয়ে আসবো, তারপর আমি আমার সোনামণিদের নিজের হাতে খাইয়ে দিব আর নাবাকে কোলে নিয়ে একটু আদর করব। মেয়েটি ভাবনার জগতে আনন্দে ছিল, কিন্তু বুঝতেই পারল না তার ভালোবাসার মূল্যটা কারো কাছে নেই। যেইমাত্র ইমাদের ঘরের সামনে পা রাখলো, অমনি পিচ্ছিল খেয়ে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে নাজিফার কপাল ফেটে যায়। সাথে সাথে একটা চিৎকার দিয়ে মেয়েটি মেঝেতে পড়ে যায়। নাজিফার চিৎকার শুনে ইমাদ দরজা খুলতেই দেখে নাজিফার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাজিফার এই অবস্থা দেখে ইমাদের মিতুর মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল। মনের ভিতর ভয়েরা বাসা বাঁধতে লাগলো, ভাবতে লাগলো, এই মেয়েটিও যদি মিতুর মতো মরে যায়। এদিকে নাজিফার চিৎকারের আওয়াজ শুনে সালেহা নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাজিফা মেঝেতে পড়ে রয়েছে। সালেহা বিস্মিত হয়ে ইমাদকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? ইমাদ কোনো কথাই বলল না। ইমাদ নাজিফার হাতটাকে শক্ত করে ধরে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। নাজিফার কোনো সারা শব্দ না পাওয়ায় ইমাদ ওকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে, অতঃপর বিছানার উপর শুয়ে দেয়। নিতু তো নাজিফার এই অবস্থা দেখে ভয়ে নিজের ঘরে চলে যায়। সালেহা নাজিফার মাথার পাশে বসে কাঁদতে থাকে। এদিকে নরিনের কানে নাজিফার চিৎকার যেতেই নরিন ভয়ে কাঁপতে থাকে আর বলে, সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইমাদ যেহেতু পেশায় একজন ডাক্তার, তাই সে নিজেই নাজিফার ট্রিটমেন্ট করতে শুরু করলো। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে তুলো দিয়ে নাজিফার কপালের রক্তগুলো মুছতে লাগলো, তারপর ব্যান্ডেজ করে দিল। কাগজে কিছু ঔষধের নাম লিখে সালেহাকে দিয়ে বলল, মা, তুমি এটা গিয়ে কদমকে দাও, ও যেন এই ওষুধগুলো নিয়ে আসে। সালেহা তখন ইমাদকে বলল, ও ঠিক হয়ে যাবে তো বাবা? ইমাদ বলতে লাগলো, আমি ওর কিচ্ছু হতে দিব না মা, আমি আর কোনো লাশ দেখতে পারবো না। সালেহা অদ্ভুতভাবে ছেলের দিকে চেয়ে রইল। আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল? নিজেকে পাষাণ পরিচয় দিয়ে সোডিয়ামের আলোয় একে একে নিজের কষ্টগুলোর সাথে নিজে বন্ধুত্ব করেছে, অথচ আমি মা হয়ে একবারও বুঝতে পারলাম না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখে জল টপটপ করতে লাগলো। কেন জানি বারবার মিতুর কথা মনে পড়ছে। এখনো মনে আছে, এই ঘরের সামনে মিতু এভাবে পিচ্ছিল খেয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওকে নিয়ে আমি পাগলের মতো হসপিটালে যাই। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছু সময় পর আমাকে বলল, হয় মাকে বাঁচাতে পারবো নয় বাচ্চাকে। কথাটি শোনার সাথে সাথে আমি কোনো কিছু না ভেবেই কোনো সংকোচ ছাড়াই বলে দিই, আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার, আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। কিন্তু মিতু আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক্তারকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, ওর যা কিছু হোক, কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু না হয়। ডাক্তার বুঝে উঠতে পারল না সে কি করবে, কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মিতুকে বাঁচাতে। কিন্তু ভাগ্যের লিখন কি আর বদলানো যায়? চলে গেল সে আমাদেরকে ছেড়ে এই বর্ষার এমন একটি দিনে। এই ভেবে ইমাদ কষ্টে হাতের পাশের ল্যাম্পটা নিজের হাত দিয়ে জোরে বাড়ি দিতে তা ভেঙে চুরমার হয়ে যায়। হাতটা কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু ছেলেটি একটুও বুঝতে পারল না সে একটি আঘাত পেয়েছে, কেননা মৃত্যু চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না। ইমাদ অন্ধকারে নিচের দিকে মাথা নিচু করে নাজিফার পাশে বসে থাকে। ঘণ্টাখানেক পর নাজিফার জ্ঞান ফিরে। হালকা হালকা চোখ খুলতেই দেখে ইমাদ পাশে বসে রয়েছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বাতাস বয়ে চলছে, পোকামাকড় অজানা শব্দ, বুনো মশকের গান, আর ঘরে হালকা নিয়ন আলোয় নাজিফা দেখছে ইমাদের চোখের কয়েক ফোঁটা জল গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। ওর রক্তাক্ত হাতটা নাজিফার হাতের পাশে। নাজিফা তা দেখে নিজের হাতটাকে ওর হাতের উপর রাখতেই ইমাদ মাথা উঁচু করে নাজিফার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরে এসেছে। মেয়েটি অসহায়ভাবে ইমাদের দিকে চেয়ে রয়েছে। ইমাদ তখন চোখের জলগুলোকে মুছে নাজিফাকে বলে, এত বড় হয়েছেন অথচ এখনো ঠিকমতো হাঁটতে পারেন না? পড়েছেন তো পড়েছেন, আমার ঘরের সামনে এসে পড়তে হলো। আমার জীবনটার কত শেষ করবেন? আপনি ওকে আমাকে শান্তি দিবেন না? ছোটবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শেখায়নি, আপনারা মেয়ে মানুষের এই একটা সমস্যা, যখন তখন পড়ে যান। নাজিফা তখন ক্ষীণকণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন, মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা।
তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবে। আমার কপাল খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাজিফার কথায় ইমাদ আমতা আমতা করে বলল, কিছু পারেন না পারেন, বেশ কথা বলতে পারেন। আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত তাতে আপনার কি? আমার আবার কি? একজন মানুষ হিসেবেও তো কষ্ট লাগতো। এমন সময় সালেহা ঘরে ঢুকে বলল ঔষধ নিয়ে। ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগলো, কিরে ইমাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলে ঘরে আলো জ্বালাতেই ওনার চোখ পড়ে ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ওমা, তোর হাতের এই অবস্থা কেন? নাজিফা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলে ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে। এই অবস্থা কেন করলি? মা, তুমি কি এখন এসব জানবে নাকি আমার হাতটাকে ব্যান্ডেজ করবে? হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছে। এই বলে সালেহা কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একটা সমস্যা, সন্তানের সামান্য কিছু হলে শুধু কান্নাকাটি। আচ্ছা মা, আমার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো? চুপ কর, একদম কথা বলবি না। এনে ওষুধগুলো। একটা পিছলে খেয়ে পড়ে আছে, আরেকটা হাত কেটে কাহিনী শুরু করেছে। পাগল হয়ে গেছিস তোরা দুজন, আমায় না কাঁদিয়ে ছাড়বি না। এ বলে সালেহা চলে গেল। সালেহা চলে যেতেই ইমাদ নাফিজাকে বলল, এই সব কিছুর জন্য আপনি দায়ী। যাক বাবা, আমি আবার কি করলাম? আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? আমি কি আর ইচ্ছা করে পড়েছি? ইমাদ তখন নাজিফাকে ধমক দিয়ে বলল, চুপ থাকুন, আমি একজন ডাক্তার, অতএব আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। আচ্ছা, মাটিতে কথা আবার পড়ে কি করে? আবার? ওকে, আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন। মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না, তাই আমাকেই আপনার জন্য খাবার নিতে নিচে যেতে হবে। যত সব। এক্সকিউজ মি, একটা কথা ছিল। আবার? আপনার কানে কি কথা যায় না? এই কথাটা বলার পর আমি আর কথা বলবো না। সত্যি? বলুন তাহলে শুনি। আসলে আমি এখন কেন খাবার খাবো? কারণ আপনাকে ঔষধ খাওয়ানো হবে, তাই। আর কিছু না? না। তাহলে চুপচাপ থাকুন। আর যদি কথা বলেছেন কিংবা মুখ খুলেছেন তো এনিওয়ে আমি নিচ থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল, কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছে তো বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেননি, সেটা কোথা থেকে আসলো? আমিও তো এখন পিছলে পড়তে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেলে একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? নাজিফা মাথা নেড়ে বলল, না। আজীব তো আপনি। এই, আপনি কি বোবা? হ্যাঁ। মানে? এই তো দিব্যি কথা বলছিলেন, আর এখন বোবা হয়ে গেলেন? নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবার আর ঔষধ খেয়ে আমায় উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কিন্তু কি? এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমায় খাইয়ে দিন? তা বলবো না, তবে সত্যি আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচণ্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশি লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমায় না মেরে ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হাঁ করে তাকানোর কি আছে? না মানে, আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না, কাঁপবে কেন? আমি তো মেয়ে, আমার 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব। নিন খান। নাজিফা আর কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন ওর পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে, বাঁকা চাঁদটাও যেন তা দেখে হাসছে। আর সুখ নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, এ কি, নাকের জল আর চোখের জল এক করেছেন কেন? তরকারিতে কি ঝাল হয়েছে বেশি? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ এভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়াজালে আমায় বেঁধে ফেলেছে, কিন্তু এই মায়াজালে যে আমি আর পড়তে চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগলো, ছোটবেলায় মা কখনো খাইয়ে দেননি। নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপভাবে বসে চোখের জলই ফেলল।
ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে। এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সামনে নিজের নাক মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক, এই রুমালটা কি আমি কি করে ইউজ করব? ছি ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না, সরি। এই বলে নাজিফা মাথা নিচে করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব। যাক বাবা, আপনি তো আপনার এই রুমালের জন্য আমায় বকেছেন, এই নিন, আমার আর লাগবে না। লাগবে কেমনে? চোখের জলের সাথে নাকের জলও মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাথি একটা, ওটা ফেলে দিন। এই নিন, ঔষধ খান। আচ্ছা, ঔষধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়, এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে! এই যে এই মচকানো পা নিয়ে 2 সপ্তাহ এই বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে, আর উনি যাই যাই করে যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? আমি কি ঝগড়া করি? ভালো তো, উঠতে পারবেন কিনা দেখুন তো। না, না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমাবো। এর জন্য তো পড়েছেন। আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে পড়েছেন, ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করছেন। নিন, ঘুমান। আপনি কোথায় ঘুমাবেন সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধাবোধ করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়। হালকা ডিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানি চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ। বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচিরমিচির আর গুনগুনানির শব্দ। হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক। জানালা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমাদ জানালা লাগাতে বিছানার সামনে যেতেই চোখ পড়ে নাজিফার মুখপানে। মায়ার ঘোরে হারিয়ে যায় ছেলেটি। একটা অচেনা মায়া তাকে স্পর্শ করছে। অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘোমটার আড়ালে এতদিন যে মেয়েটিকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হলো রাত্রির আকাশে এ যেন এক সুখ তারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকে দীপ্তিময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে কেউই ওর মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ঝরছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির ওপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই। ইমাদ যে কখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফজরের আজান কানে যেতে নাজিফার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ইমাদ ওর পাশে চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগলো, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিক করে ঘুমাতে পারল না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। যাই, নামাজটা পড়ে নেই। এই বলে নাজিফা নিচে পা রাখতেই ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতে ওকে এই অবস্থায় দেখে প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে অজু করতে। তো আমাকে ডাকলেই তো পারতেন। আর এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয় না? আপনার যে অবস্থা তাতে আপনি নামাজ পড়বেন কি করে? অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরামায়েশ ছেড়ে দিচ্ছে না, তাহলে নামাজ কেন ছেড়ে দিব? আল্লাহ যদি এতই ভালোবাসে আপনাকে, তাহলে কষ্ট দিচ্ছেন কেন? মা বাবা আমাদের ভালোবাসে বলেই যে আমাদের সব আবদার মিটায় এমন নয়, ঠিক তেমনি আল্লাহ আমাদের ভালোবাসে বলে যে অসুখ সমস্যা দিবে না এমন নয়, বরং আরও বেশি করে তিনি তার প্রিয় বান্দাদেরকে সমস্যা দেয়, যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করে কিনা তা পরীক্ষা করে। ইমাদ আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে ওজুর পানি নিয়ে এসে নাজিফার সামনে দিয়ে বলে, নিন, সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি নিজেই তো পানি আনতে গিয়েছেন। আমি তো উঠে গিয়েই ওয়াশরুমে অজু করে আসতাম। চুপ থাকুন, উঠে গিয়ে অজু করে আসতেন। হাঁটতে পারতেন যে অজু করতেন? নাজিফা অজু করতে লাগলো। ইমাদ সেই সৌন্দর্য এক দৃষ্টিতে অবলোকন করতে থাকে। ওর পানে চেয়ে থেকে ইমাদ কল্পনা রাজ্যে বিভোর হলো। এই যে এভাবে কি দেখছেন? নাজিফার কথায় ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরল। একটু সংকোচ নিয়ে বলল, নাথিং। আপনি এখন কিভাবে নামাজ পড়বেন? আপনি তো দাঁড়াতে পারবেন না। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আমরা বসে শুয়ে এবং ইশারা দিয়েও নামাজ পড়তে পারি। ওকে, তাহলে আপনি পড়ুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নটায় ইমাদ নাজিফার দিকে তাকাতেই নাজিফা বলতে লাগলো, না মানে এত সকাল সকাল বাইরে যাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম। আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না? যিনি আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিয়েছেন তিনি কখনোই আমাকে ভালোবাসতে পারে না, সুতরাং আমি আসছি। ছেলেটা এখনও নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না, কিন্তু কেন সে বুঝছে না একদিন আমাদের সকলকে তার কাছে চলে যেতে হয়, আর এটাই নিয়ম। কেউ হয়তো 2 দিন আগে যায়, কেউ হয়তো 2 দিন পরে। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে। নামাজে মগ্ন হলো।
সকাল 8টায় নাবা ইমাদের রুমে আসে। নাজিফা তখন ঘুমোচ্ছিল। নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, ও মা। নাবার আলতো ওষ্ঠদ্বয়ের স্পর্শে নাজিফার ঘুম ভেঙে যায়। মায়া মায়া মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করে বলল, নাবা, তুমি এখানে? মা, তুমি ভালো আছো? হ্যাঁ তো মা, এই যে ভালো আছি। মা, মা, আপু আপু ইত্তে কতে কেঁদেনি। ফুপি ফুপি বদেছে তোমাকে ব্যথা দিতে। নাজিফা নাবার আধো আধো মুখের বাণী শুনে বুঝল সব ঘটনা। নিশ্চুপ হয়ে গেল। নিতুকে বাইরে যেতে দেয়নি বলে ও এভাবে নওরিনকে ব্যবহার করে আমাকে। এমন সময় ইমাদ রুমে আসে। নাবাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? বাবাই জানো বোন আম্মুকে। অমনি নাজিফা নাবার মুখ চেপে ধরল। ইমাদ তা দেখে বলল, ওর মুখ চেপে ধরলেন কেন? ও কি বলতে চেয়েছে? কিছু না, আসলে এমনি। ইমাদ নাবার কাছে এসে নাজিফার হাতটি সরিয়ে বলল, আম্মু তুমি কি বলতে চাও? নাবা ইমাদের প্রশ্নে নাজিফার দিকে তাকালে নাজিফা নাবাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। ইমাদ আবারও নাবাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি বলতে চেয়েছ? না, কিছু না, এই বলে নাবা এক দৌড়ে রুম থেকে চলে গেল। নাজিফা জোরে একটা শ্বাস ফেলে বলল, বাঁচা গেল। ইমাদ তা দেখে বলল, কোনো কিছু তো আপনি আমার কাছ থেকে গোপন করতে চাচ্ছেন। কি গোপন করব? মানে এসব না বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা বলুন। সেটা জেনে আপনি কি করবেন? এনিওয়ে, আমি নিচে যাচ্ছি। ইমাদ নিচে নামতে দেখে চারপাশে নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। রান্নাঘরেও কেউ নেই। কদম, বুয়া, মা কাউকে কোথাও দেখা যাচ্ছে না। ইমাদ আশ্চর্য হয়ে সালেহার ঘরের দিকে গিয়ে দেখে সালেহা শুয়ে রয়েছে। মা, কি হয়েছে? তুমি এভাবে শুয়ে রয়েছ কেন? আর বলিস না বাবা, সকাল থেকে কোমরটা যা ব্যথা করছে। কি বলো, ডাক্তার ডাকবো আমি? না না, ডাক্তারের আবার কি দরকার? একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। এটা আবার কেমন কথা? ঘুমের সাথে কোমরের কি সম্পর্ক? ও তুই বুঝবি না, যা তো, আমাকে একটু ঘুমাতে দে। সে তো বুঝলাম, কিন্তু সকালের নাস্তা কি আজ তৈরি হবে না? বুয়া, কদম ভাই এরা কই? ওদের সবারও কোমর ব্যথা। কি? না মানে বাবা, কদমের হাত ব্যথা তো, তাই সে আসবে না। আর সকিনার পা ব্যথা, তাই ও আসবে না। যাক বাবা, তোমরা কি সবাই নাজিফার সাথে রোগী হয়ে গিয়েছ? এখন বাচ্চাদের কি খাইয়ে স্কুলে পাঠাবো? আর তাছাড়া নাজিফার ঔষধ খেতে হলে তো কিছু খেতে হবে। হ্যাঁ তাই তো বাবা, না হলে মেয়েটা কিভাবে সুস্থ হবে? আমি বলি কি, তুই তো অনেক ভালো রান্না করতে পারিস। আগে মানে মিতুর জন্য, এই আমার জন্য তুই তো কত কিছু অফ ডেতে রান্না করতিস। তো আজকে না হয়? অমনি ইমাদ চোখ বড় করে তাকালি। সালেহা আস্তে আস্তে বলল, না মানে আমি নাবা আর নরিনের কথা ভেবেই বলছি, নাজিফার জন্য কিন্তু বলিনি। আর তাছাড়া আমিও কতদিন হয়ে গেল তোর হাতের খাবার খাই না। আগের মতো একটু হাসি খুশি থাক না বাবা, আগের মতো শখ করে একটু কিছু রান্না কর না। না মা, এসব আর আমার দ্বারা হবে না। যার জন্য করতাম সে তো আমার ছেড়ে চলে গেছে, সো আমি পারবো না। ইমাদ এই বলে চলে যায়। সালেহা মুচকি এসে বলল, বাবা তোকে যে আজ রান্নাঘরে যেতেই হবে। আফটার অল আমরা সবাই যে রোগী। ইমাদ উপরে গিয়ে নাজিফার সামনে এদিক থেকে ওদিকে পাচারি করতে লাগলো আর নিজে নিজে বকতে লাগলো, আমাকে রান্না করতে বলছে, আমি কি মেয়ে নাকি যে রান্না করব? যত্তস, আমার হয়েছে সব জ্বালা, সবাই রোগী, শুধু আমি সুস্থ, তাই মেয়েদের মতো এখন আমাকে রান্না করতে হবে। এ বলে ইমাদ নাজিফার দিকে চেয়ে রইল। নাজিফা ভয়ে ভয়ে ইমাদকে বলল, আমি কিন্তু কিছু করিনি। তাহলে আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছেন কেন? আপনার জন্যই তো বাড়ির সকলে অসুস্থ। কে কে আবার অসুস্থ হলো? কে আবার? আমার মা জানের কোমর ব্যথা, কদমের হাত ব্যথা, বুয়ার পা ব্যথা। ওমা, এত ব্যথা কেন? কারণ আজকে ব্যথা দিবস। সত্যি আজকে ব্যথা দিবস, আগে বলবেন না? এই বলে নাজিফা ইমাদের দিকে তাকাতে দেখে সাহেব রেগে দানবের মতো হয়ে গেছে। নাজিফা ইমাদের চেহারার দিকে চেয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। চুপ থাকুন, আমি মরছি জ্বালায় আর আপনি মজা করছেন। নাজিফা চুপ হয়ে বসে রইল। ইমাদ কিছু সময় চুপ থেকে নাজিফাকে বলল, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা এসব ইচ্ছা করে করছে যাতে আমি রান্নাঘরে যাই। আমি কি মেয়ে যে রান্নাঘরে যাব রান্না করতে? আজকে সারাদিন সবাই না খেয়ে থাকুক, তাতে আমার কি? ভালো করে আমি রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার বোনটা নিতু এত বড় হয়েছে অথচ রান্নাও পারে না। আমার বৌমনি ওরফে ভাবি, তেনাকে যদি ভাবি বলি, আরে কি চেঁচামেচি শুরু করে। ভাবি শব্দটা নাকি অনেক গাইয়া, অথচ রান্নাবান্না খেলতেও পারে কিনা সন্দেহ আছে। আর আমাকে দেখুন, আমি পড়াশোনার জন্য যখন বাইরে ছিলাম তখন তো ব্যাচেলর ছিলাম, ব্যাস নিজের রান্না নিজেই করতাম। রান্না তো মানুষের একটা শখও হতে পারে, কিন্তু আজকালকার মেয়েরা রান্না করতেই চায় না, কিন্তু ওরা বুঝে না। ইমাদ চুপ হয়ে গেলে কেননা নাজিফা ওর মুখের ভেতরে কয়েকটা কাগজ ঢুকিয়ে দেয়। ইমাদ রেগে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? সেই কখন থেকে কানের সামনে বকবক করেই যাচ্ছেন। কয়টা বাজে খেয়াল আছে? 8:30। আজকেও কি নাবা নওরিন স্কুলে যাবে না? কি 8:30 বেজে গেল? ইমাদ ঘড়ির দিকে তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। নাজিফা বসে বসে মুচকে হাসতে থাকে। আর এদিকে ইমাদ রান্নাঘরে গিয়ে রুটি আর ডিম ভাজি করে।
নাবা, নওরিন, নিতু, সালেহা সবাই ইমাদকে রান্নাঘরে দেখে অবাক। সালেহা আড়াল থেকে দাঁড়িয়ে ইমাদকে রান্নাঘরে দেখে বলল, বললাম না বাবা আজকে তোমাকে দিয়ে আমি সকালের নাস্তা বানাবো? কতদিন পর তুই আবার একটু রান্না করলি। নিতু তো নাজিফার উপর রেগে শেষ। ভাবি মারা যাওয়ার পর ভাইয়া কখনোই রান্নাঘরের সামনে পর্যন্ত আসেনি, অথচ এই মেয়েটির জন্য আজ আবারও ভাইয়া নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হতেই ইমাদ নাবা আর নওরিনকে রেডি করে খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। স্কুল থেকে বাসায় এসে মাকে নাস্তা দিয়ে নাজিফার কাছে রুটি আর ডিম ভাজি নিয়ে যায়। নাজিফা তো ইমাদকে দেখে এই অবস্থায় দেখে পুরোই অবাক। এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? ওর রাগের ভিতরে যে এত সুন্দর একটা মন আছে তা আমরা কেউই দেখতে পাইনি। এই যে কি ভাবছেন? না কিছু না। অবশেষে আপনি তাহলে রান্নাঘরে গেলেন? কি করব বলুন? রান্নাঘরে না গেলে যে আপনার ওষুধ খাওয়া হতো না? আমি ওষুধ না খেতে পারলে তাতে আপনার কি? ইমাদ কিছু সময় চুপ থেকে বলল, আপনি ওষুধ খেতে না পারলে যে আমার রুম থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবেন না? আসলে কি শুধু এর জন্যই? আসলে আমি বড্ড বেশি বোকা মেয়ে, তাই হয়তো। কি হলো আবার, কি ভাবছেন? ভাবছি আমি সুস্থ হয়ে গেলে শুধু এই রুম থেকে নয়, এই বাড়ি থেকে চলে যাব। কথাটি শুনতে ইমাদের কেমন যেন খারাপ লাগছিল। ইমাদ বুঝতে পারছিল না কেন, কারণ সে তো এটাই চেয়েছিল এই মেয়েটি যেন ওর জীবন থেকে দূরে চলে যায়। তাহলে আজও যখন চলে যাওয়ার কথা বলছে তাহলে খারাপ লাগছে কেন? তা এখান থেকে কোথায় যাবেন? গ্রামে? কি মায়ের কাছে? মা শব্দটি শুনলেই মেয়েটির চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। নিয়তির পরিহাসে ছোটবেলায় বাবা মা মারা যায়, আর মা নিজের আপন হয়েও সবসময় সৎমায়ের মতো আচরণ করেছে। ভেবেছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ আসবে যার আগমনে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব, কিন্তু সবার কপালে সব সুখ যে আর হয় না। এমন একটা মানুষ জীবনে আসলো যে কিনা। নাজিফার চোখে মুখে বেদনার সেই নীল রংটা ফুটে ওঠে। অবশ্য উঠবে নাই বা কেন, এমন একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে যে বিয়ের রাতে নাজিফা বুঝে ফেলেছে এর সাথে সংসার করা যাবে না। কিন্তু লোকনিন্দা থেকে বাঁচতে 2টা বছর মেয়েটি সমস্ত কষ্ট সহ্য করে সংসারটা করে। অবশেষে একদিন সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর পারল না, ডিভোর্স দিতেই হলো। কিন্তু মেয়েটি বুঝল না আমরা এমন একটা সমাজে থাকি যেখানে একজন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া মানে সে এমন কিছু করে ফেলেছে যার জন্য প্রতি মিনিটে মিনিটে তাকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। ওর কোনো অধিকারই নেই ভালোভাবে বাঁচার, ওর কোনো অধিকারই নেই অমানুষ কারোর সাথে বিয়ে হলে তাকে ডিভোর্স দেওয়ার। আর যদি হয় সে পরহেজগার মেয়ে, তাহলে তার পরহেজগারিতা নিয়ে কথা উঠে। পরহেজগার মেয়ে মানে তোমার স্বামীর রাতে যদি মদ খেয়ে এসেও তোমাকে মারে, সমাজের মানুষের কথা অনুযায়ী তোমার কাছে সে ব্যথা অমৃতের মতো লাগতে হবে। আহ করতে পারবে না। নাজিফা টপ টপ করে চোখের জলগুলো ছেড়ে দিল। জীবন যুদ্ধে সে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে বেলা শেষে সূর্যটা তার হৃদয়ের আকাশে উঠেছে কিনা সেটা অপলক দৃষ্টিতে মেয়েটি খোঁজে, কিন্তু বেলা যে শেষ হয় না তার, তাই তো মাঝি তার ঘাটে এখনো আসেনি। বেলা শেষে সূর্যটাও যে এখনো ওঠেনি। ইমাদ নাজিফাকে এতক্ষণ অবধি নিশ্চুপ দেখে ওর কাছে যেতেই দেখে মেয়েটি কাঁদছে। এ কি আপনার চোখে জল কেন? আপনি কথায় কথায় তো কাঁদেন কেন? না এমনি। তা বললেন না কোথায় যাবেন? কোথায় আর যাব, দেখি গ্রামে গিয়ে যদি ভালো কোনো চাকরি পাই তাহলে একাই থাকব। নাজিফার উত্তরে ইমাদ একটু হেসে বলল, তা পড়াশোনা কতদূর করেছেন যে চাকরি করবেন? দেখে তো মনে হয় না পড়াশোনা করেছেন। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে বলল, অ্যাকাউন্টিংয়ের উপর বিবিএ কমপ্লিট করেছি, তারপর আর পড়াশোনা হয়নি মায়ের কারণে। এইটুকু অবধি পড়তেই তো আমাকে। নাজিফা চুপ হয়ে যায়। ইমাদের দিকে তাকিয়ে দেখে ছেলেটি অনিমেষভাবে ওর দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বিবিএ কমপ্লিট করেছেন? অবাক হচ্ছেন? আসলে আমাদের মানুষগুলোর সমস্যা কি জানেন? কেউ যদি রবকে ভালোবাসে, তার হুকুম মেনে চলে, সে ছেলে হোক কিংবা মেয়ে, তার সম্পর্কে আমাদের ধারণা সে অবশ্যই আনস্মার্ট, গাইয়া টাইপের ব্যক্তি হবে। আর জেনারেল পড়াশোনা সেটার সামনেই যেন তার যাওয়া উচিত নয়। অথচ সত্যিকারের যে রবকে ভালোবাসে সে সবচেয়ে স্মার্ট, শিক্ষিত ও সুশীল ব্যক্তি। সেই মনে করে শুধু দ্বীনি ইলম নয়, একজন ব্যক্তি হিসেবে আমাকে সবকিছুর উপর জ্ঞান অর্জন করা উচিত। ইমাদ বাকরুদ্ধ হয়ে যায়। আসলেই আমাদের কাছে কোনো ব্যক্তি রবকে ভালোবাসা মানে তার সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণাই আসে না। ইমাদ মুখে অস্ফুট হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, শুভকামনা, ভালো থাকবেন, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। এই বলে ইমাদ চলে যায়। নাজিফাও চলে যেতেই বলে উঠল, এত কিছু না বলে যদি একবার বলতেন প্লিজ আপনি যেন না, তাহলে বিশ্বাস করুন আমি পৃথিবীর সব সুখ আজ পেয়ে যেতাম। কিন্তু 4 অক্ষরের ভালোবাসা শব্দটি হয়তো আমার কপালেই নেই। দুপুর 3টে বাজে নাভা আর নওরিন বাড়ি ফিরে আসে। ইমাদ আজ চেম্বারে যায়নি। সকালে নাজিফার কথাগুলো যেন তাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নটির উত্তর তার জানা নেই। ইমাদ আবারও রান্না করে গেল। নিজেই নিজেকে বলতে লাগলো, যেহেতু মেয়েটি চলে যাবে সেহেতু যে কয়দিন এই বাড়িতে আছে মেহমান হিসেবে তুই না হয় তার সেবা কর। বাবাই বলল, বাবাই তুমি কি কাঁদছো? প্রশ্নটি শুনে ইমাদ সামনে তাকাতে দেখে নাভা। একটু হেসে বলল, আমি রান্না করছি মা। কার জন্য? মায়ের জন্য?
ইমাদ অবাক হয়ে যায়। নাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি ওকে মা বলে ডাকো কেন? বারে, মাকে মা ডাকবো না তো কি বলবো? ইমাদ অবাক হয়ে যায়, নিশ্চুপভাবে নাবার মুখের দিকে চেয়ে রয়। আমার মেয়েটি আজ অবধি মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ সে নাজিফাকে নিজের মা মনে করছে। আমি কি করে ওকে কষ্ট দিই? নাজিফা তো চলে যাবে, আমি তোকে আটকে রাখতে পারবো না। কি হলো বাবাই, তুমি কি ভাবছো? কিছু না মা, যা তুই তোর মায়ের কাছে যা, আমি আসছি। নাবা চলে যেতেই ইমাদ রান্নায় ব্যস্ত হয়। হঠাৎ তার মনে হলো আমি নাবাকে কি বলে পাঠালাম। কথাগুলো ভাবতেই ইমাদ মুখে হাত দিয়ে ফেলে। আমি কি কোনো মায়াজালে পড়ে যাচ্ছি? না, আমার দ্বারা এরূপ কিছু হওয়া উচিত নয়। নাজিফা শুয়ে ভাবছিল জীবনটা কত বিচিত্র, হরেক রকমের মানুষ, হরেক রকমের জীবন। হঠাৎ নাজিফার মনে হলো পর্দার আড়ালে কেউ লুকিয়ে রয়েছে। একটু বিস্মিত হয়ে নাজিফা জিজ্ঞাসা করল, কে কে ওখানে? নাজিফার গলার স্বর পেয়ে নরিন ওর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নরিনকে দেখে নাজিফা মুচকে এসে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? মা, এদিকে এসো। নরিন অমনি কান্না করে নাজিফাকে এসে জড়িয়ে ধরে। সরি, আমি তোমাকে ইচ্ছে করে ব্যথা দিইনি। খালি আপুকে আদর করলে হবে, আমাকে করবে না? কথাটি শুনে নাজিফা দরজার দিকে তাকাতে দেখে নাবা। চোখের জলগুলো ছেড়ে বলল, তুই ওখানে দাঁড়িয়ে কেন, আয় এদিকে। নাবা খিলখিল করে হাসতে হাসতে নাজিফাকে এসে জড়িয়ে ধরল। নাজিফা ওদের দুজনকে শক্ত করে আগলে ধরে চোখের জলগুলো মুছে ভাবতে লাগলো, জীবনে কিছু না পেলেও যে কদিন এই বাড়িতে আছি, দুটো ছোট বাচ্চার ভালোবাসা নিয়েই না হয়ে থাকবো। ইমাদ হঠাৎ রুমে চলে আসে। এরূপ দৃশ্য দেখে আড়ালে দাঁড়িয়ে থাকে। নরিন কান্নামাখা কণ্ঠে নাজিফাকে বলে, বিশ্বাস করো, আমি চাইনি তুমি পড়ে যাও। ফুপু আমাকে বলেছিল তুমি নাকি শুধু বাবাইয়ের জন্য পায়েস রেঁধেছ, যা খেলে বাবাই আমাদেরকে ভুলে যাবে। তাই ফুপু আমার হাতে তেল আর কলার খোসা দিয়ে বলল এগুলো বাবাইয়ের ঘরের সামনে ফেলে দিতে, আর এগুলোতে পিছল খেয়ে তোমার হাতের থেকে পায়েসের বাটিটা পড়ে যাবে। ব্যাস, আমিও তার জন্য এমন করেছি, আমাকে মাফ করে দাও। তোমার কেন মনে হলো আমি শুধু তোমার বাবার জন্য রান্না করছি? আর তাছাড়া তোমাদের বাবাই তোমাদের এত কম ভালোবাসেন যে আমি সামান্য পায়েস খাওয়ালেই তিনি তোমাদের ভুলে যাবেন? সরি, আমি আর কখনো এমন কাজ করব না। ইমাদ আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে নিতুর ঘরে যায়। গিয়ে দেখে নিতু বসে বসে গান শুনছে। ইমাদ নিতুর হাতটা ধরে ওকে নাজিফার রুমে নিয়ে আসে। কি হলো ভাইয়া, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? নাজিফা ও ইমাদের এরূপ কাণ্ড দেখে অবাক হয়ে যায়। নাবা আর নরিন কখনোই ইমাদকে এতটা রাখতে দেখেনি। ভয়ে দুজনে নাজিফাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুই কি করেছিস তুই জানিস না? মানে কি করেছি? নিতুর হাতটা ধরে নাজিফার পায়ের সামনে নিয়ে গিয়ে ইমাদ বলল, যা নাজিফার পা ধরে মাফ চা। ভাইয়া, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি কেন ওর পা ধরবো? কারণ তোর কারণে ও পিছল খেয়ে পড়েছে। মানে কে বলেছে তোকে এসব? নাজিফাও সংকোচ নিয়ে ইমাদকে বলে, কে বলেছে আপনাকে দেখুন। চুপ থাকুন, আমি আপনার সাথে কোনো কথা বলছি না। সো প্লিজ, আপনি কোনো কথা না বললেই আমি সব থেকে খুশি হব। নাজিফা চুপ হয়ে যায়। কি হলো নিতু, তোর কানে কথা যাচ্ছে না? ইমাদ প্রচণ্ড জোরে ধমক দিতেই নিতু কাঁপা কাঁপা কণ্ঠে নাজিফার কাছে মাফ চাইতে নাজিফা একটু সংকোচ নিয়ে নিতুকে বলে, ঠিক আছে, বাট তুমি নিজে এই কাজটি করলে বিশ্বাস করো আমি কিছুই মনে করতাম না। কিন্তু তুমি একটি 9 বছরের বাচ্চাকে দিয়ে আসলে কি এটা উচিত হয়েছে বলো? তুমি তো বড়, তুমি ওর ফুপু, তুমি যদি ওকে এসব করতে শেখাও তাহলে বড় হয়ে ওর কি হবে তুমি বুঝতে পারছো? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। নেক্সট টাইম তুই যদি নাজিফার সাথে খারাপ কিছু করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভাইয়া, তুমি না ওকে পছন্দ করো না, তাহলে তোমার এত জ্বলে কেন? কারণ ওকে আমি পছন্দ না করলেও কি, ও ও এ বাড়ির বউ, ও আমার বিয়ে করা স্ত্রী। ব্যাস এতটুকু বলেছেন, এতে আমি খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। বাকিটা জীবন আপনার মুখের এই কথাগুলো মনে রেখে কাটিয়ে দিতে পারবো। জানি না মন থেকে বলেছেন কিনা, কিন্তু বলেছেন যে এতে আমি খুশি। নাজিফা ইমাদের দিকে চেয়ে মনের সাথে কথা বলতে থাকে। এদিকে ইমাদের কথা নিতু ভীষণ রাগ করে রুম থেকে চলে যায়। নিতু চলে যেতেই ইমাদ নাজিফাকে বলল, আল্লাহকে তো খুব ভালোবাসেন, যদি সত্যি ভালোবাসেন আল্লাহকে তাহলে কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না, সেটা যত ছোট কিংবা বড় অন্যায় হোক না কেন, ঠিক আছে? ইমাদের কথায় নাজিফা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর এত সুন্দর কথাটি সত্যি নাজিফার জন্য প্রয়োজন। আসলেই জীবনে চলার পথে আমাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া সত্যি উচিত নয়, সেটা নিজের অতি কাছের মানুষ করলেও। রাতের দিকে ইমাদ ঘরে আসতে নাজিফা ইতস্ততভাবে ইমাদকে বলে, আমি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? ইমাদ আশ্চর্য হয়ে বলে, হঠাৎ এমন কথা? না মানে সারাদিন আমি আপনার ঘরে আপনার বিছানার উপর শুয়ে আছি, আপনি একটু বিশ্রামও নিতে পারছেন না? এমন করে বলার কি আছে, এই ঘরটি তো আপনারও, কেননা আপনি আমার। ছেলেটি চুপ হয়ে যায়। বড্ড চাপা স্বভাবের, কখনোই নিজের মনের কথাগুলো প্রকাশ করে না, সবগুলো মনে রেখে নিজেই একা কষ্ট পায়। আমি আপনার কি? না কিছু না। এনিওয়ে, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনাকে আমি আর কদিনই বা জ্বালাবো, আমি সুস্থ হয়ে গেলে সত্যি চলে যাব। ইমাদ নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো,
কথায় কথায় এত যাই যাই করেন কেন? আপনার ভেতরে মায়া ভালোবাসা কিছুই নেই, তাই তো একজনকে ছেড়ে চলে আসতে পেরেছেন। ইমাদ বুঝতে পারল না রাগের মাথায় সে মুখ ফসকে এমন একটা কথা বলে ফেলল। নাজিফা মুখে ঠুনকো হাসি নিয়ে, হো, যদি আমার সামান্যটুকু ভালোবাসা গ্রহণ করত আর ও যদি আমাকে সামান্যটুকু ভালোবাসা দিত, তাহলে বিশ্বাস করুন আমি ওকে ছেড়ে চলে আসতাম না। ইমাদ অনুতপ্তভাবে নাজিফার দিকে চেয়ে বলে, আই এম সরি, আসলে রাগের মাথায় মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপার না, এসব শোনার আমার অভ্যাস আছে। প্লিজ রাগ করবেন না, আমি আপনাকে হার্ট করতে চাইনি। না না, করব কেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। না মানে আসলে আপনার হাজব্যান্ডকে আপনি কেন ছেড়ে দিয়েছেন তা খুব জানতে ইচ্ছে করছে। সিরিয়াসলি? এই তো কদিন আগেই বলেছিলেন আমার অতীত সম্পর্কে জানার আপনার কোনো আগ্রহ নেই। তাহলে আজ কি এমন হলো যে জানতে চাচ্ছেন? আসলে আপনি বোধহয় জানেন না মানুষের চিন্তাভাবনা মিনিটে মিনিটে বদলায়। সেদিন যা বলেছিলাম, হয়তো তখন আপনার সম্পর্কে আমার যে ধারণা ছিল তা হয়তো এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি না বলতে চাইলে আমি জোর করব না। ইটস ওকে। ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ওর হাতটা আলতো করে স্পর্শ করে। নয়ন বেয়ে অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। ইমাদ ওর পাশে বসে, জানেন, আমার না কপালটাই খারাপ। তাই তো এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে আমাকে পণ্য করতে চেয়েছিল। মানে আসলে আমার হাজব্যান্ড মানে মোহন, ও কখনোই চাইতো না আমি পর্দা করি। ও চাইতো আমি সবসময় ফ্যাশন করে ওর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিই, নাইট ক্লাবে যেন যাই, ওর বসের সাথে যেন দেখা করি, মিষ্টি করে ওর বসের সাথে, কলিগদের সাথে, বন্ধুদের সাথে যেন কথা বলি, হাসাহাসি করি, ফুর্তি করি। কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি শুধু ওর সম্পত্তি, এখানে কাউকে নজর দিতে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমি ওকে বোঝাতে পারতাম না যে আজ মরে গেলে কাল দুদিন। এই দুনিয়ার রং তামাশা সবকিছুই ক্ষণিকের। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমায় মারত, এমনকি বিয়ের প্রথম রাতেও নেশা করে এসে আমার গায়ে হাত তুলেছিল। সেদিনই বুঝে ফেলেছিলাম মা টাকার বিনিময়ে ছেলেটির কাছে আমায় বিক্রি করে দেয়। বিয়ের পর সারাদিন আমার শাশুড়ি আর মোহনের অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। অনেকবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও উল্টো আমাকে হাতের কাছে যা পেত তা দিয়ে মারত। আয়নার সামনে গিয়ে যখন ওর মারের আঘাতগুলো নিয়ে দাঁড়াতাম, আয়নাও দেখতাম আমাকে উপহাস করছে, আমার হৃদয়টাও আমাকে উপহাস করত। এই আমি শিক্ষিত ব্যক্তি, এই আমি নিজেকে সম্মান করি, এটাকেই যদি শিক্ষিত ব্যক্তির নমুনা বলা হয়, তবে এই শিক্ষার থেকে মূর্খ থাকা অনেক ভালো। চোখের জল মুছে ফেললাম। সেদিন থেকে নিজের অধিকার নিজে আদায় করব ভেবে নিলাম। তাই তো রাতে মোহন এসে যখন আমায় ওর বসের সাথে ফোনে কথা বলতে দেয়, আমি ঠাস করে ওকে একটা থাপ্পড় দিয়ে দিই। ও আমাকে সম্মান করতে পারে না, তাই আমিও ওকে সম্মান করতে সেদিন থেকে ভুলে গিয়েছিলাম। জানেন, আমি না ওকে ডিভোর্স করতাম না যদি দেখতাম ও আমাকে সামান্যটুকু ভালোবাসে। কিন্তু ও আমাকে নয়, বরং বিয়ের পর ও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম মোহন আমাকে ভালোবাসে না, তাই মুক্ত করে দিলাম। মুক্ত আকাশে ও উড়ে চলে গেল, একবারও ফিরে তাকালো না। নাজিফা নিশ্চুপ হয়ে যায়। ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমাদ তাও একটু হেসে নাজিফার দিকে চেয়ে বলে, ভালোবাসতে ওকে খুব, তাই না? কাউকে কারো ভালোবাসা পেতে হলে সে মানুষটাকে অর্জন করতে হয়। ও তো আমাকে কখনোই অর্জনই করতে পারেনি, তাই তো আমিও ওকে কখনোই ভালোবাসতে পারিনি। ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ে ব্যথা অনুভব হয়নি, বুকের বাম পাঁজরে কষ্ট লাগেনি, একবারও পিছুটানে অনুতপ্ত হয়নি। সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি, সহজে দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছি। তাহলে আমি কেন মৃত্যুকে ভুলতে পারছি না? কারণ আপনি তাকে ভালোবাসেন, অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন। তাই মৃত্যুকে আপনি কখনোই ভুলতে পারবেন না। আর যেদিন মৃত্যুকে ভুলে যাবেন সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি। তাই তো ওর অনুপস্থিতি আপনাকে ওকে ভুলিয়ে দিল। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানেই আপনি হেরে গেছেন। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল সংজ্ঞায় জানেন না। ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পুরনো অনুভূতিতে আবার কাউকে ভালোবাসতে পারা, আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা। কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে। ভালোবাসা নামের 4 অক্ষরের শব্দের সাথে জড়িত হতেই হবে। না, তা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। মৃত্যু ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ইমাদ সাহেব, বাস্তবতা দেখুন, আবেগ নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। ইমাদ নাজিফার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের একরাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায়। আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওই নিশ্চুপ তারাগুলোর সাথে কথা বলতে লাগলো। কিন্তু ছেলেটি বুঝতে পারছে না তারাগুলো যে নির্বাক, ওরা না ওর দুঃখ বুঝবে না ওর কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে নীল আকাশের কোনো এক পাশে মৃত্যুর মুখটা খুঁজতে থাকে। হঠাৎ মনে হলো কেউ একজন আলতো করে হাতটাকে স্পর্শ করছে। তাকাতে দেখে নওরিন। বাবাই, ও বাবাই, তুমি এত রাতে ছাদে কি করছো? তুই এখানে এসেছিস কেন? ওই কি হলো? বল, তুই এখানে কেন এসেছিস? বাবাই, ওই মেয়েটি পাঠিয়েছে।
এরকম বলতে হয় না মা, উনি তো কি বাবাই, উনি কি? আচ্ছা বাবাই, আমি ওনাকে কি বলে ডাকবো? ইমাদ হাঁটু গেড়ে বসে। তোর ইচ্ছে মা, তুই যেটা বলে ডাকবি। বাবাই, ওকে আমি মামনি বলে ডাকি। ও না আমার মায়ের মতো। বাবাই, এই মামনিটা অনেক ভালো, অনেক সুন্দর, একেবারে পরীর মতো। আমাকে আর বোনকে অনেক ভালোবাসে। আর আর কি, আর তোমাকেও অনেক ভালোবাসে। ইমাদ সহসা অট্ট হেসে উঠল। উনি আমাকে ভালোবাসে। যদি তাই হতো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না। যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার সিদ্ধান্তই করতো না। কি হলো বাবাই, কি ভাবছো তুমি? না কিছু না, আসলে তোর মামনিটা সবাইকে ভালোবাসে, ও আমায় ভালোবাসে না। নওরিন ধমক দিয়ে বলল, কে বলেছে তোমায়? মামনি তোমায় অনেক ভালোবাসে, তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে আনতে। তুমি যদি এখন না যাও তাহলে মামনি নিজে এখন উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এসব তোকে ভয় দেখিয়েছে মা, বুঝেছিস? নওরিন ইমাদের হাত ধরে বলে, বাবাই প্লিজ চলো, না হলে কিন্তু মামনি উপরে চলে আসবে। বললাম না আসবে না, তোকে ভয় দেখিয়েছে। আমি ওনার কি লাগি যে আসবে? আমাকে বলে দিয়েছে 5 মিনিটের ভেতরে আমায় নিয়ে নিচে না নামলে সত্যি উপরে চলে আসবে। ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে নরিনকে বলল, বুঝলি মা, পৃথিবীর সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তোর মামনিও নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই বলে ইমাদ মোবাইল টিপায় ব্যস্ত হলো। নরিন ইমাদের হাত ধরে টানছে। হঠাৎ নাজিফার চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। ইমাদ তার দিকে খেয়ালও করল না, নিস্তেজ হয়ে গেল। নাজিফার আবার কিছু হলো না তো? ওকে সত্যি উপরে চলে এসেছে? নরিনের ইমাদের হাত ধরে বলে, বাবা, মামুনির গলার আওয়াজ না? এই না, কি বলছিস তুই? এই বলে ইমাদ এক দৌড়ে ছাদ থেকে নিচে নামতে দেখে নাজিফা সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে। ইমাদ ওকে সিঁড়িতে দেখে হতভম্ব হয়ে যায়। ওর সামনে গিয়ে প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলে, আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন? আপনার জন্য। চুপ থাকুন, আমার জন্য? যত সব। এখন এই পায়ের ব্যথা তো আরও বেড়ে গেছে। নরিন অমনি বলল, ঠিকই তো, তোমার জন্য। কতবার বলেছি, মামুনি আমাকে বলেছে তোমাকে নিয়ে 5 মিনিটের ভেতরে নিচে না গেলে উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এখন বুঝলে? চুপ থাক তুই। আমাকে আগে বলবি না যে সত্যি করে বলেছে? বাবা, আমি কি বলেছি মামুনি মিথ্যে করে বলেছে? এখন তুমি সব দোষ আমায় দিচ্ছ? না, সব দোষ আমারই। এখন চুপ থাক, যা নিচে গিয়ে বরফ নিয়ে আমার ঘরে আয় প্লিজ। ওকে বাবাই। নরিন চলে যেতেই ইমাদ নাজিফাকে কোনো সংকোচ না করেই কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিচে নামল। নাজিফা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল, শক্ত করে ওর কাঁধ দুটোকে আঁকড়ে ধরল। ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাদ বুঝে ফেলল মেয়েটি ওর মাঝে এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে, ওর সুখে সুখী আর দুঃখে দুঃখী হবে। রুমে গিয়ে নাজিফাকে বিছানার ওপর শোয়াতেই নরিন বরফ নিয়ে ইমাদের ঘরে আসে। বাবাই, এই নাও। আইস হাতে নিয়ে ইমাদ নরিনকে বলল, শোন, এটা যেন আর কেউ না জানে। কেন বাবাই? কেন আবার? মা জানলে বাবাইকে বকবে। আমি খুশি হব 2 দিন তোমায় বকলে। দাঁড়াও, আমি এখনই দিদুনকে গিয়ে বলছি। এই বলে নরিন চলে যেতে ইমাদ ওকে বারবার ডাকতে থাকে। অতঃপর নাজিফার দিকে চেয়ে গরম চোখে বলে, কে বলেছে উপরে যেতে? আপনি তাহলে কেন আমার উপর রাগ করে উপরে চলে গিয়েছেন? তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায়? যাব, 100 বার যাব। আপনার সাথে কথা বলে পারা যায় না। ইমাদ আর কথা না বাড়িয়ে নাজিফার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো। সকালে নাজিফার ঘুম ভাঙতেই ও ইমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যায়, চোখ কচলাতে থাকলো। বারবার নিজের হাতে চিমটি দিয়ে দেখতে লাগলো এটা কি স্বপ্ন না বাস্তব। আমি কিছু ভুল দেখেছি না তো? ইমাদ সাহেব নামাজ পড়ছেন, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা ঘুরছে। আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে কবুল করে নিয়েছেন? ইমাদ নামাজ পড়ে মোনাজাত শেষে পেছনে তাকাতেই নাজিফাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেলল। আমতা আমতা করে নাজিফাকে বলল, এভাবে তাকিয়ে থাকার কি হলো? মানে আপনি না নামাজ পড়ছেন? তা এ কথা বলতে গিয়ে এত আমতা আমতা করার কি হলো? আপনি সত্যি নামাজ পড়েছেন? ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল, জানেনই তো এই জন্য আমি বাসায় নামাজ পড়তে চাইনি। জানতাম আপনি এমন করবেন। মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, তাই যেতে পারলাম না। এই বলে ইমাদ হাতে জায়নামাজটা গুছাতে লাগলো। নাজিফা ছেলেটির দিকে চেয়ে রইল। অদ্ভুত মায়াবী চেহারা, বাদামি রঙের চোখ, গোলাপি ওষ্ঠদয়, কুঁচকুচে কালো ভ্রু, আর তার ওপরে পরনে নীল কালার পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি। সত্যি এই তো সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল, যে আমার গল্পের নায়ক ছিল। আজ পবিত্র কোরআনের সেই মধুর প্রশান্তি আয়াতটার কথা খুব মনে পড়ছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভেরিলি আল্লাহ ইজ উইথ দোজ হু আর পেশেন্স। নাজিফা উপরের দিকে 2 হাত তুলে শুকরিয়া আদায় করল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইমাদ তখন ভ্রুকুঁচকে বলল, তা ম্যাডাম 2 হাত উপরের দিকে তুলে কি করছেন? আজকে কি আপনি নামাজ পড়বেন না? ও হ্যাঁ, পড়ব তো।
ইমাদ জায়নামাজটা রেখে নাজিফাকে অজুর পানি এনে দেয়। নাজিফা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে বলে, তা এভাবে আর কয়দিন আমাকে পানি এনে দেবেন? আপনি যতদিন চাইবেন। আমি যদি বলি সারা জীবনের জন্য? ইমাদ কিভাবে হেসে বলল, তার মানে আপনি সারা জীবন এভাবে পঙ্গু হয়ে থাকবেন? এই বলে ইমাদ ঘর থেকে বাহিরে চলে যায়। নাজিফা ভাবল ছেলেটি বুঝল না তার কথার ভাবার্থ, এভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল। ইমাদ ঘর থেকে বের হয়ে পিচ ঢালা পথে নীল আকাশকে বন্ধু করে হাঁটতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে আল্লাহকে বলতে থাকে, অভিমান করে তোমায় ভুলে থাকতে গিয়েছিলাম আল্লাহ, কিন্তু এমন একটা মানুষকে জীবনে পাঠালে যে কিনা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল তুমি তোমার বান্দাদের প্রতি পদে পদে পরীক্ষা করো কেবল, আর সেই মানুষটাকেই আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে। আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান, তাহলে সুস্থ হয়ে কেন বলেন চলে যাবেন? কেন একবারও বলেন না, দেখুন আমি কিন্তু আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে যাব না। ইগো দেখান আমার সাথে, তাই না? চলে যাক, তাতে আমার কি, যত সব। আমিও ইগো দেখাবো এবার থেকে। এই যে আঙ্কেল, ফুল নিবেন? কে? ইমাদ পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের ছেঁড়া ফ্রক পড়ুয়া শুকনো করুণ চাহনির একটি 11 বছরের মেয়ে, হাতে লাল গোলাপের বিশাল তোড়া আর রজনীগন্ধা ফুল, বকুল ফুলের মালা, আরও 2 রকমের ফুল। ইমাদ একটু গম্ভীর হয়ে বলল, না লাগবে না। কি রাগ করেছেন কারোর সাথে? ইমাদ চুপ করে একটি গাছের নিচে বসলো। মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো, নেন না আঙ্কেল, 2টো পয়সা দেন না, সব থেকে কম দামে দিব। নিয়ে কি করব বল মা, কাকে দিব? দেওয়ার মতো তো কেউ নেই, আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব? তুই বরং ফুলগুলো রেখে দে, আর এই নে, এই 500 টাকা রাখ। মেয়েটি একটু হেসে বলল, বুঝছি আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না? এত পাকা বুড়ি কেন তুই? জানেন আঙ্কেল, আমার আম্মু যখন আব্বুর সাথে রাগ করতো, আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেই আম্মু মুচকি হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত। কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কোমায় চলে গেছে, আর আমি এতিম হয়ে গেছি। নিজের পেট চালাতে এই ফুল বিক্রি করি। আঙ্কেল, ফুল পবিত্র, এটা যে কারো মন ভালো করে দেয়। আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়েন, দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে। মেয়েটি ফুলগুলোকে ইমাদের পাশে রেখে 500 টাকা নিয়ে খুশিতে পিচ ঢালা পথের সাথে মিলে গেল। ইমাদ কেন জানি মেয়েটির আবদার ফেরাতে পারল না। আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করলো না। আমাকে তিনি কত ভালোবাসলেন, অথচ আমি ওনার ওপর অভিমান করেছিলাম। ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতেই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল। আঙ্কেল, ফুল পবিত্র, তার মানে এটি পবিত্র কোনো মানুষকে দেওয়া যায়। ইমাদ ফুলগুলো হাতে নিয়ে বাড়িতে গেল। রুমে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাদ 100 বার ভাবল, ভিতরে কি এই ফুল নিয়ে যাব? না থাক, ফুলগুলো বাইরে রেখে আসি। না, কেন রাখবো? আমি কি ওনার জন্য কিনেছি? আর তাছাড়া এটা আমার ঘর, আমি যেটা ইচ্ছে সেটা নিয়ে ঘরে ঢুকতে পারবো। ইমাদ একটা ভাব নিয়ে ঘরে ঢুকতে দেখে নাজিফা বিছানা ঝাড়ছে। ইমাদ ধমক দিয়ে বলল, এ কি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কে? ও ইমাদ সাহেব। কেন আমার মাথা খারাপ হবে কেন? আপনি এই ভাঙা পা নিয়ে বিছানা থেকে নেমেছেন? আসলে পায়ের ব্যথাটা না কমে গেছে, আর তাছাড়া এভাবে শুয়ে থাকলে হবে না, কাজ আছে অনেক। মেয়েগুলোকে স্কুলে পাঠানো, ওদের জন্য নাস্তা করা, এগুলো তো প্রতিদিন, আর আপনি করে দিবেন না? ইমাদ গোমরা মুখ করে বলল, যা খুশি তাই করুন আপনি। তাই তো করবো। এনিওয়ে, আপনার হাতেগুলো কি? এলে বাবা লে, আপনি কি ছোট খুকি যেগুলোর নাম জানেন না? তা না, আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার? ইমাদ একটু হেসে বলল, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? যেটা বলতে গিয়েছেন সেটা বলুন। না মানে আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার কাছে বিক্রি করতে আনছেন? ইমাদ চেঁচিয়ে বলল, কি আমি ফুল বিক্রি করবো আপনার কাছে? তা নয় তো কি, এত ফুল পাগলেও তো আনে না। যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে। এই, আপনার কি চাকরি চলে গেছে? কেন? না মানে ফুল বিক্রির পাল্লায় নেমেছেন যে? ইমাদ নাজিফার হাতে এসে আঙুল তুলে বলে, আপনি না কখনো আমাকে বুঝবেন না, কখনো না। এই বলে ইমাদ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। নাজিফা শান্ত কণ্ঠে বলে, এত বুঝে কি হবে যদি সেই মানুষটা ইগোর জন্য নিজের মনের কথা না বলতে পারে? ইমাদ তেড়ে এসে নাজিফার হাত ধরে, আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না? আর কিসের মনের কথা বলবো আপনাকে? লিসেন, কিছু বলার নেই আপনাকে। আপনি চলে গেলে আমি বরং খুশি হব। ইমাদ হাতে সবগুলো ফুল নিচে ফেলে দিল। রেগে চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ইমাদকে বলল, আজ দুপুরে মা আসবে আমায় নিয়ে যেতে। ইমাদ কথাটির কোনো গুরুত্ব না দিয়ে চলে গেল। নাজিফা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোড়া উঠিয়ে ঠুনকো হেসে বলল, আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি, তাহলে যে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না, আর আপনাকে চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না, তাই না হয় বুঝিয়ে রয়ে গেলাম। দুপুরবেলা ইমাদ চেম্বার থেকে বাড়ি ফিরতে দেখেন নাজিফার মা এসেছে। ওনাকে দেখে ইমাদের কপালে ভাঁজ পড়ে গেল। তার মানে সকালে নাজিফা যেটা বলেছে সেটা সত্যি। নিজের ভালো তো পাগলেও বুঝে, অথচ এই মেয়েটি নিজের ভালো বুঝে না। ইমাদকে দরজার সামনে দেখে সালেহা বেগম বলল, আরে ইমাদ, এসেছিস তুই? এই দেখ কে এসেছে। নাজিফার মা তখন বলল, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
সালেহা ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন। তার মানে নাজিফা যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে সেটা সত্যি? জি বাবা, আমিও ভালো আছি। ইমাদ মুখটাকে ম্লান করে সালেহাকে জিজ্ঞেস করল, মা নাজিফা কোথায়? সালেহা এসে বলল, আমার রুমে গেছে। কেন কেন আবার ওর লাগেজ গোছাতে? এ বলে সালেহা নাজিফার মায়ের দিকে তাকিয়ে একটু হেসে, বেআইন তো ওকে নিয়ে যেতে এসেছে, তাই মেয়েটি জামা কাপড় নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছে। ইমাদ প্রখর নয়নে সালেহার দিকে চেয়ে বলল, মা তুমি কি পাগল হয়ে গেছো? এই তোমার কি জ্বর হয়েছে? তুমি এই সালেহা ইমাদের মুখ চেপে ধরে, অতঃপর আস্তে বলল, কি হচ্ছে এসব? ওনার সামনে তুই কি আচরণ করছিস? ইমাদ মুখ থেকে সালেহার হাত সরিয়ে বলল, হ্যাঁ 100 বার করব। যা তো এখান থেকে। উনি কি আর জোর করে নাজিফাকে নিয়ে যাচ্ছে? নাজিফা নিজেও যেতে চাচ্ছে। কি? দাঁড়াও। ইমাদ সোজা সালেহার রুমে চলে গেল। গিয়ে দেখে নাজিফার লাগেজে জামা কাপড় ঢুকাচ্ছে। ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচণ্ড জোরে উগ্র মেজাজে বলল, সমস্যাটা কি আপনার? আমার আবার কি সমস্যা? আর হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি খুব। পান, আপনার ব্যথা পাওয়াই উচিত। আপনি সকালে যেটা বলেছেন তা সত্যি। তা নয় তো কি? আপনার সাথে মিথ্যে বলেছি আমি? এই আপনার আর মায়ের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগেও তো এই মহিলাটির ওপর আপনার অনেক রাগ ছিল। ওনাকে আপনি মহিলা বলছেন কেন? উনি তো আপনার গুরুজন। যে আপনাকে এত কষ্ট দিল, সে আর যাই হোক, তাকে আমি সম্মান করতে পারবো না। বাবা, তা আমাকে কেউ কষ্ট দিলে তাতে আপনার কি? আমার কিছু না। আপনাকে কষ্ট দিলে আমার কি? আবার ইগো দেখাচ্ছেন। নাজিফা কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখি আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। না, ছাড়বো না। কি করবেন আপনি না ছাড়লে? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর তাছাড়া আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি আমার বিয়ে করা বউ, অতএব আপনার হাতটা আমি 100 বার ধরার অধিকার রাখি। তাহলে আপনি বলেছেন আমি আপনার বউ, বিয়ে করা? ইমাদ একটু শান্ত হয়ে বলল, তা নয় তো কি? যেহেতু মায়ের জোরে বিয়ে করেছি সেহেতু বউ। ও, তার মানে আপনি আমাকে বউ হিসেবে মানছেন না, তাই তো? মানে আমি তো আপনাকে বিয়ের রাতেই বলে দিয়েছিলাম আপনাকে আমি কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না। নাজিফা জোরে হাতটা ছাড়িয়ে বলল, তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি আপনার কিচ্ছু লাগে না, বরং আমি চলে গেলে আপনি অনেক বেশি খুশি হবেন। নাজিফা লাগেজ নিয়ে চলে যেতে আসলো। সালেহার তা দেখে মুখটা শুকিয়ে গেল। তার মানে ইমাদ এখনও নাজিফাকে নিজের মনের কথা বলতে পারল না। কিন্তু এখন যদি নাজিফার মা ওকে নিয়ে চলে যায় তাহলে তো। এ বলে সালেহা ভয়ে ঘামতে লাগলো। আমি কি নাজিফার কথায় এই নাটকটা করে ভুল করলাম? ইমাদ যদি ওকে না আটকায় তাহলে? নাজিফা সালেহার সামনে এসে বলল, মা ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, নিজের শরীরের যত্ন নেবেন। সালেহা আস্তে আস্তে বলল, তুমি সত্যি যাচ্ছ? দেখো না মা কি হয়। কি রে নাজিফা, শাশুড়ির সাথে কি বিড়বিড় করে বলছিস? চল। হ্যাঁ মা। ইমাদ ওপর থেকে দাঁড়িয়ে সব দেখছে। মানে কি? উনি কি সত্যি চলে যাচ্ছেন? উনি আমাকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে? নাজিফা আর চোখে উপরের দিকে বারবার তাকাতে লাগলো। কি ব্যাপার? উনি কি আমাকে বাধা দিবেন না? মাকে প্রশ্রয় দিয়েছি যে কারণে, সেই প্ল্যানটা কি আমার সফল হবে না? এমন সময় হঠাৎ ইমাদ ওপর থেকে নাজিফাকে বলল, দাঁড়াও। নাজিফা আনন্দ চোখে ইমাদের দিকে চেয়ে রইল। ইমাদ নিচে নেমে এসে নাজিফাকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আপনি বুঝি জানেন না? ইমাদ নাজিফার হাত ধরে বলল, তুমি আমার স্ত্রী, অতএব তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না। নাজিফার মা তখন ডেকে বলল, কিন্তু বাবা তুমি তোকে ভালোবাসো না, তাই তো মোহন ওকে এখনও ভালোবাসে, ওকে আবার ফিরে পেতে চায়। তাই আমি। চুপ থাকুন, কে বলেছে আমি ওকে ভালোবাসি না? আমি ওকে। চুপ হয়ে যায় ইমাদ। নাজিফা করুণ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হলো? চুপ হয়ে গেছেন কেন? প্লিজ কথা বলুন, প্লিজ বলুন। কিছু না। নাজিফার মায়ের দিকে ইমাদ আঙুল তুলিয়ে বলল, লজ্জা লাগে না আপনার এই চিন্তা ভাবনা করতে? আপনি আমার ওয়াইফকে বাইরের একটি লোকের হাতে তুলে দিবেন? কে মোহন? মোহনের সাথে নাজিফার কোনো সম্পর্ক নেই। মোহন ছিল নাজিফার অতীত, আর আমি নাজিফার বর্তমান। নাজিফার দিকে চেয়ে বলল, আর আপনি আপনার মাকে প্রশ্রয় দিচ্ছেন? উনি আপনার মা দেখে আর কিছুই বললাম না। মা ওনাকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে বলবেন। এই বলে নাজিফা ইমাদকে নিয়ে উপরে চলে যায়। নাজিফা বিছানায় বসে নিচের দিকে চেয়ে বলল, আপনি কেন আমাকে যেতে দিলেন না? ইমাদ হাঁটু গেড়ে বসে নাজিফার হাঁটুতে হাত রেখে বলে, কেন বুঝছেন না আপনি? আমি আপনাকে। কি? আপনি আমাকে? সব কথা মুখে বলতে হয় তাই না? মানুষকে মনের সব কথা তার প্রিয় মানুষকে বলার সৎ সাহস থাকতে হয়। কেননা জীবনে যদি সেই মানুষটার সাথে চলতে হয় তাহলে এক আত্মা হয়ে যেতে হয়, ভালো বন্ধু হতে হয়, তবে দুজনে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে। সারাদিন কিছু অজুহাত খোঁজে নাফিসার সাথে কথা বলতে, কিন্তু নাফিসা সহজে ইমাদের কাছেও আসে না। আজ সকাল সকাল ইমাদের ঘুম ভাঙতে এসে দেখে নাফিজা তার পাশে নেই। বিস্মিত কণ্ঠে নাফিজাকে ইমাদ ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার? আমি এত ডাকছি তাও আসছে না। ইমাদ বিছানা থেকে নেমে সোজা নিচে চলে গেল। গিয়ে দেখে নাফিজা রান্নাঘরে রুটি বানাচ্ছে। পাশে নওরিন বসে রয়েছে।
আর নাফিসার সাথে কিছু সময় পর পর কথা বলছে। আচ্ছা মামুনি, তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছ কেন? কি করব বলো মা, তোমার বাবাই যে ঘুমে প্রচণ্ড নাক ডাকে। কথাটি ইমাদের কানে যেতেই আচমকা কণ্ঠে নাজিফার দিকে চেয়ে বলল, এক্সকিউজ মি, আমি নাক ডাকি? নাজিফা একটু হেসে, তো আমি কি মিথ্যা বলেছি? হ্যাঁ বাবাই, তুমি নাক ডাকো। ইমাদ গরম চোখে নরিনের দিকে তাকায়। ফাজলামো হচ্ছে আমার সাথে? তুই কখনো শুনেছিস আমার নাক ডাকার অভ্যাস আছে? না, তবে এখন তো মামুনির কাছে শুনেছি। এই বলে নরিন আর নাজিফা খিলখিল করে হাসতে লাগলো। ওদের হাসির আওয়াজে ওপর থেকে ফাহাদ তিক্ত কণ্ঠে বলে উঠল, বাহ নরিন, ভালোই তো সহজে মানুষকে ভুলে যেতে পারিস। নরিন হাসি মুখটাকে ফ্যাকাশে করে, মানে বড় আব্বু? ফাহাদ একটু অট্ট হাসি দিয়ে বলল, মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটিকে স্থান দিলি? ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে নেইল কাটার নিয়ে নখ কাটতে কাটতে বলল, ভুলবে না ফাহাদ, তোমার ভাইও তো মিতুকে খুব সহজেই ভুলে গেল। এই সেই ইমাদ যে মিতুকে ছাড়া কিছুই বুঝতো না। মিতুর মৃত্যুর পর ইভেন ওয়াদাও করেছিল আর কোনোদিন বিয়ে করবে না, আর আজ সে ছেলেই নাকি এভাবে পাল্টে গেল। ইমাদ ফাহমিদার কথাগুলোতে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। সত্যি তো, আমি এত তাড়াতাড়ি মিতুকে ভুলে গেলাম। আমি যে মিতুকেই শুধু ভালোবাসি, তাহলে কেন নাজিফার জন্য আমার এত কাকুতি মিনতি? কেন নাজিফাকে আমি এত গুরুত্ব দিচ্ছি? আমি তো তাহলে মিতুকে ঠকাচ্ছি, আমার ভালোবাসাকে ছোট করে ফেলছি। ফাহমিদা নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে, আচ্ছা ইমাদ, তুমি কি সত্যি মিতুকে কখনো লাভ করেছ? ইমাদ আমতা করে বলল, কেন, তোমার এটা মনে হচ্ছে বৌমনি? না, আসলে তোমার ভালোবাসাটা এতটাই পানসে যে মানুষটা মরে যাওয়ার সাথে সাথে তুমি তাকে ভুলে গেলে, তার জায়গায় অন্য কাউকে স্থান দিলে। আদৌ কি এটাকে কি রিয়েল লাভ বলে নাকি ফেক বলে? তুমি ভাবো, যাকে ছাড়া একটা সময় তুমি কিচ্ছু বুঝতে না, আজ তাকেই তোমার সারা দিন একবারও মনে পড়ে না। যার ছবি দেখলে একটা সময় তার বিয়োগ বেদনায় কাঁদতে, আজ তার জন্য দুপোটা চোখের জলও ভুল করেও ঝরে পড়ে না। ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায় না, তাই না? আসলে তুমি কখনোই মিতুকে ভালোই বাসনি। ইমাদ ফাহমিদের দিকে তাকিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, ঠিকই তো, আমি এমন ভুলে গেলাম কি করে? আমি কেমনে ওকে ভুলে আছি? এই বলতে বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায়। নাজিফা কাঁদতে কাঁদতে ইমাদের পিছু যেতে চাইলেই ফাহমিদা নাজিফার হাতটা শক্ত করে ধরে। আমাকে সেদিন জ্ঞান দিয়েছিল না? এবার বুঝছো আমি কি করি, কি করতে পারি। দেখো আজকে সারাদিনও ইমাদ বাসায় আসে কিনা। এ বলে ফাহমিদা ফিকফিক হেসে ফাহাদকে বলল, চলো ফাহাদ, রুমে যাই, এখনও বুয়ার যে রুটি বানানো হয়নি। যাওয়ার সময় নরিনকে উদ্দেশ্য করে ফাহমিদা বলল, আর হ্যাঁ নরিন, তুই যে ওকে মামুনি বলে ডাকিস, তুই জানিস এতে তোর মা কতটা কষ্ট পাচ্ছে কবরে? তুইও তোর মাকে ভুলে গেলি। ফাহমিদার কথায় নরিনের মনটা ঘুরে গেল। নরিনও ঘরের দিকে চলে গেল। সবাই যখন নাজিফাকে একা করে ঘরে চলে গেল, মেয়েটি তখন নিচে বসে পড়ল। উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলল, আর কত আমার পরীক্ষা নিবে তুমি? আল্লাহ, বলতে পারো কেন আমার সাথে এমন হচ্ছে? শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমি মোহনের কাছে এত অত্যাচারের সম্মুখীন হয়েছি, লোকমুখে এত কথা শুনেছি। তোমাকে সবসময় বলেছি, আল্লাহ জীবনে এমন একজন মানুষের সাথে দেখা করাও যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে, যে একজন ভালো মানুষ হবে। অবশেষে তুমি দেখা করালে এমন একটা মানুষের সাথে, আশার আলো জাগালে, মনে এখন আবার তুমিই তা নিভিয়ে দিতে চাচ্ছ। আমি কি করব বলো, আমি কি করব? মেয়েটি বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে উড়িয়ে দিচ্ছে। অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাওয়া, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে এক জীবন এভাবে পার করা। কিন্তু দিন শেষে যখন সূর্যটা অস্তমিত হয়, তখন সত্যিই ভাবতে হয় মেয়েটি জীবনে কারো ভালোবাসা পেল না, না বাবার, না মায়ের, না স্বামীর, আর না এই পৃথিবীর কারো। কিন্তু তবুও মেয়েটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যে কারো না পেলে ও যে মহান আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আজ আর পারল না মনকে বোঝাতে, কেননা মেয়েটি যে ইমাদকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। নিজের মনের সবটুকু রং দিয়ে যে সে ইমাদকে নিজের করে নিয়েছে। সালেহা বেগম নাজিফার গুনগুনিয়ে কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখে নাজিফা মেঝেতে বসে কাঁদছে। চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে। সালেহা একটু চমকে গিয়ে, নাজিফা তোর কি হয়েছে? তুই কেন এভাবে কাঁদছিস? মায়ের মতো শাশুড়ির এমন কাকুতি কণ্ঠ নাজিফার কানে যেতেই নাজিফা এক লাফ মেরে উঠে পড়ল। সালেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, ইমাদ। ইমাদ? হ্যাঁ, কি হয়েছে বল। মা, ইমাদ বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কেন? নাজিফা তখন সবকিছু খুলে বলতে সালেহা ক্ষীণ কণ্ঠে বলল, এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতে দিবে না। নাজিফা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা প্লিজ, তুমি এভাবে বলো না। তুমি বরং ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে। তো তুমি, মা তোমার কথা শুনবে হয়তো। সালেহা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে মা, ও আজ সারাদিনও বাড়ি ফিরবে না। মা তুমি একবার চেষ্টা করো না। তুই যেহেতু বলছিস তাহলে আমি ফোন দিই। এ বলে সালেহা বেগম ফোন দিল। ফোনের ওপাশে রিং হলো, কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করে ফোন ধরল না। সালেহা নিরাশ হয়ে ফোন ধরছে না। নাজিফা চুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইল।
সন্ধ্যের দিকে ইমাদ বাড়ি ফিরতে সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বলল, সারাদিন কোথায় ছিলি? আমি এতবার তোকে ফোন করলাম, তুই ফোন ধরলি না কেন? ইমাদ গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে করেনি তাই ধরিনি মা। আর তাছাড়া আমি আগেও তো এমন ছিলাম, হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম। তুমি ফোন দিতে যখন দেখতে আমি ধরতাম না, তখন বুঝে নিতে আমি মৃত্যুর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তাহলে আজ কেন এত চিন্তা? প্রশ্ন, কারণ সেদিন মৃত্যু ছাড়া তোর জীবনে কেউ ছিল না, কিন্তু আজ নাজিফা তোর জীবনে এসেছে। মৃত্যু আজ তোর অতীত এবং নাজিফা তোর বর্তমান ভবিষ্যৎ। ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে সালেহাকে বলল, ব্যাস মা, তুমি অনেক করেছ, কিন্তু আর নয়। তোমার কারণে আমি মৃত্যুকে পর্যন্ত ভুলতে গিয়েছিলাম। মা, একটা কথা নাজিফাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো। আমি কখনোই ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, আর কখনোই ভালোবাসতে পারবো না। এই বলে ইমাদ উপরে যেতে নাজিফা ওর সামনে এসে দাঁড়ায়। কাজল ল্যাপটানো চোখ দুটো অশ্রু জলে ইমাদের দিকে চেয়ে আস্তে করে বলল, যদি কখনো স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন, তাহলে কেন মায়ের সাথে চলে যেতে দিলেন না? কেন এভাবে আমাকে মায়ার জালে আটকে দিলেন? কেন এত মায়া দেখালেন? নাজিফার প্রশ্নের উত্তর ইমাদ দিতে পারল না, কেননা সে নিজে জানে না কোন মায়াজালে সে আটকে পড়েছে। কিছুটা রাগে ভাব নিয়ে চোখ লালচে করে নাজিফাকে বলল, জানি না। এই বলে উপরের দিকে নিজের ঘরে চলে গেল। নাজিফা ইমাদের চলে যাওয়ার দিকে অনিমেষভাবে চেয়ে রইল। রান্নাঘরে এসে নাজিফা নিজেকে নিজে বলতে লাগলো, ইমাদ সাহেবের মনটা হয়তো খুব খারাপ, তাই এইভাবে আচরণ করেছে। এখন হয়তো মন মানসিকতা আবার ঠিক হয়ে গেছে, এখন আমার সাথে ভালোভাবে কথা বলবে। এইভাবে নাজিফা সমস্ত কষ্ট দূরে সরিয়ে ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে গেল। ইমাদের ঘরের সামনে এসে নাজিফা কিছুটা সংকোচ নিয়ে বলল, আসবো? ইমাদ তখন মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। নাজিফার কণ্ঠস্বর ইমাদের কানে যেতেই ছেলেটি একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল, কি চাও আমার কাছে? মানুষ নিমিষেই বদলে যায়। 40 বছর একসাথে সংসার করে স্বামী স্ত্রী দুজনকে চিনতে পারলো না, আর আমি কিনা এই কয়েকদিনে ওনার সামান্য ভালো আচরণে ওনাকে চিনে ফেলেছিলাম ভাবলাম। আসলে বোকা স্বর্গে বসবাস করা মানুষগুলোর দশা আমার মতোই হয়। হ্যালো, আপনাকে বলছি। কি, এই ঘরে কেন আসছেন? আর হাতেও সব কি? নাজিফা মুখে মৃদু হাসি নিয়ে বলল, না মানে আপনার জন্য রাতের ডিনার নিয়ে এসেছি। ইমাদ গম্ভীর স্বরে বলল, থ্যাঙ্কস, বাট আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। কেন মিথ্যে কথা বলছেন আপনি? মানে দেখুন, আমার সাথে রাগ করেছেন বলে কি খাবেন না? এমন কথা কেন বলছেন? ইমাদ রাগে তেরে এসে নাজিফার দিকে আঙুল তুলে বললে, আপনি কে যে আপনার সাথে রাগ করে আমি খাবার খাবো না? আমার ক্ষুধা নেই তাই খাবো না, তাই বললে হয়? এই কথা বলে নাজিফা সোজা ইমাদের রুমে ঢুকে যায়। খাবারটা বিছানার পাশে রেখে একটু হাসি মুখে চেয়ারের মধ্যে রাখা তোয়ালেটা গোছাতে গোছাতে, নিন ইমাদ সাহেব, এইবার চেয়ারে ভদ্র ছেলেদের মতো বসে খাবারটা খেয়ে নিন। ইমাদ তখন টেবিলের উপর রাখা খাবারটাকে হাতে নিয়ে কোনো কিছু না ভেবেই নিচে ফেলে দিল। তারপর জোরে একটা ধমক দিয়ে নাজিফাকে বলল, গেট আউট, আজকের পর আপনি আর কখনোই আমার রুমে আসবেন না। নাজিফা ভয়ে ভয়ে মেঝে থেকে ভাঙা প্লেট গ্লাস উঠাতে লাগলো। ইমাদের দিকে চেয়ে করুণ স্বরে বলল, আজকে সারাদিন কিছুই খাইনি, ভেবেছিলাম আপনি আসলে অতঃপর খাবো, কিন্তু তাও হলো না। কথাগুলো শুনে ইমাদের খুব মায়া হলো নাজিফার ওপর, কিন্তু নিজের ইগোটা বজায় রেখে চড়া গলায় নাজিফাকে বলল, কে বলেছে এত ন্যাকামি করতে? আমি কি বলেছি আমার জন্য না খেয়ে পাগলামি করতে? যত সব, গিয়ে খেয়ে নিন যান। না, খাবো না। দেখি আপনিও কতক্ষণ আপনার জেদটা বজায় রাখতে পারেন, আর আমিও কতক্ষণ পারি। এই বলে নাজিফা বেখেয়ালে মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোতে হাত দিতেই হাতটা চরমভাবে কেটে যায়। ইমাদ তা দেখে এক কদম সামনে আসলেও পরে নিষ্ঠুর মানুষের মতো পিছিয়ে যায়। নাজিফা তা দেখে আরও বেশি কষ্ট পেল। ইমাদকে কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নাজিফা চলে যেতেই ইমাদের কেন যেন ভীষণ কষ্ট অনুভব হতে লাগলো। শুধু মেঝের দিকে তাকিয়ে নাজিফার রক্তগুলোর পানে চেয়ে রইল। না, এতটা খারাপ আচরণ করা ঠিক হয়নি আমার। রাত যখন 1:30 বাজে ইমাদ চুপে চুপে মায়ের রুমে যায়। গিয়ে দেখে নাজিফা সেখানে নেই। কিছুটা বিস্মিত হয়ে, কি ব্যাপার, ও কোথায় শুয়েছে? নরিন আর নাবার রুমে নয় তো? ইমাদ দ্রুত নরিন আর নাবার রুমে গিয়ে দেখে সেখানেও নাজিফা নেই, এখানেও নেই। তাহলে কোথায় ও? ইমাদ একটু চিন্তায় পড়ে যায়। আচ্ছা, ও আবার বাড়ি থেকে চলে যায়নি তো? গেলে তো ভালো। আমার কি? কিন্তু নাবা তো ওকে অনেক ভালোবাসে। না না, যায়নি, হয়তো অন্য কোথাও আছে। ইমাদ গেস্ট রুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে। ইমাদ নাজিফার পাশে গিয়ে বসে মেয়েটির দিকে চেয়ে রইল। হঠাৎ করে ইমাদের চোখ পড়ল মেয়েটির হাতের ওপর। হাতটা সত্যি খুব বাজেভাবে কেটে গেছে। হাত দিয়ে প্রচণ্ড রক্ত পড়ছিল, যার প্রতিটি ফোঁটা মেঝেতে পড়ে রয়েছে। কিন্তু শুকিয়ে গেছে রক্তগুলো, কিন্তু দাগটা এখনও শুকায়নি। ইমাদ নাজিফার কাণ্ড দেখে ইমোশনাল হয়ে যায়। আজীব মেয়ে তো, মানুষ তো হাত কাটা গেলে সাথে সাথে ব্যান্ডেজ করে, আর না হয় রক্ত পড়া বন্ধ করে। আর এই বলে ইমাদ জোরে জোরে নাজিফকে ডাকতে লাগলো, এই মেয়ে, এই। নাজিফার কোনো সারা শব্দ না পেয়ে ইমাদর কপালে হাত দিয়ে আবার ডাকতে লাগলো। অমনি নাজিফার ঘুম ভেঙে ইমাদের দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায়। আপনি এখানে? হ্যাঁ এসেছি, তোমার কোনো সমস্যা আছে? না মানে আপনি এত রাতে এই ঘরে?
ইমাদ রেগে বলল, এটা আমার বাড়ি, অতএব আমি যখন তখন যেখানে যে কোনো ঘরে যেতে পারবো, ওকে? এনিওয়ে, এ রক্ত দিয়ে আমাদের ঘরের মেঝেটা এত নোংরা করেছো কেন? নাজিফা মাথা নিচু করে বলল, সরি, আসলে থাক আর এত কৈফিয়ত দেওয়া লাগবে না। ইমাদ ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে নাজিফার হাতটা ড্রেসিং করে দিল। নাজিফা ইমাদের দিকে মিটিমিটি হাসতে লাগলো। হে ইউ, এত হাসার কি হলো? না মানে এত উপরে রাগ দেখিয়ে কি লাভ বলুন, যদি ভেতরের হৃদয়টা এত নরম হয়? চুপ থাকুন, মানবতার খাতিরে এইটুকু করেছি বলে আপনি আবার আমার হৃদয় নিয়ে গবেষণা করছেন? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা ভারী কণ্ঠে বলল, এখনও কিছু খায়নি। ইমাদ ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েটি এত মায়া লাগায় কেন? এত কিছু আমি ওকে বলি, কিন্তু আমার প্রতি ওর বিন্দুমাত্র রাগ নেই, অভিমান নেই। কি হলো, আপনি এখনও কি খাবেন না? ওকে ফাইন, খাওয়া লাগবে না, আমি ঘুমাই। আচ্ছা, আমার খাবারের সাথে আপনার কি সম্পর্ক? ওটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, যেদিন চলে যাব সেদিন বুঝবেন। নাজিফার এই কথায় ইমাদের কেন যেন খুব রাগ হলো। এই আপনার সমস্যা কি? এত পরিমাণ ফালতু কথা আপনি বলতে পারেন? আর কোনোদিন যেন এসব কথা আমি না শুনি। এনিওয়ে, আপনি ওয়েট করুন, আমি খাবার নিয়ে আসছি। খাবার আনা লাগবে না মানে? নাজিফা হাত দিয়ে টেবিলের দিকে ইশারা করে, ওই যে খাবার রাখা আছে। তার মানে খাবার এনে আপনি রেখে দিয়েছেন অথচ খাননি? খাইনি কারণ আমি জানতাম আপনি আসবেন, আর তাই আপনার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। ছেলেটি যত নাজিফাকে দেখছে ততই অবাক হচ্ছে। আল্লাহ পাক যে ওকে কি পরিমাণ ধৈর্য আর কোমলতা দিয়ে সৃষ্টি করেছে তা সত্যি প্রশংসার যোগ্য। এমন মানুষের জন্য সত্যি মনের মাঝে আলাদা একটা সম্মান ও মায়া জন্মে। ইমাদ টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে নাজিফার কাছে গিয়ে বসে। কিছু সময় চুপ থেকে ভাতগুলো মাখতে মাখতে নাজিফাকে জিজ্ঞাসা করল, মোহনের সাথে ও কি এমন করতেন? মোহন নামটা শুনতেই মেয়েটির চেহারাটা মলিন হয়ে যায়। অতীতের ডায়েরিটা মেয়েটি একদম খুলতে চায় না, কিন্তু তার বর্তমান যে তাকে সবসময় অতীতের ডায়েরিটাই খুলতে বাধ্য করায়। কি হলো, কথা বলছে না কেন? আসলে ওই মানুষটার ওপর আমি কখনোই অধিকার খাটাইনি। কেন? কারণ ওকে কখনোই আমি ভালোবাসতে পারিনি। তাহলে আমার উপর কেন অধিকার দেখাচ্ছেন? এটুকু বোঝেন না, নাকি না বোঝার অভিনয় করছেন? ইমাদ আর কোনো কথাই বলল না, নিশ্চুপ হয়ে গেল, কেননা নাজিফার প্রশ্নের উত্তরটা ছেলেটার কাছে নেই। নাজিফার মুখের সামনে খাবার নিয়ে বলল, নিন, খেয়ে নিন। আজ তো আমি আপনার কাছে খাইয়ে দেওয়ার আবদার করিনি, তাহলে নিজ থেকে কেন খাইয়ে দিচ্ছেন? ইমাদ আমতা আমতা করে বলল, জানি না। জানার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। লাল গোল্ডেন পর্দার ছোট ছোট ফাঁক দিয়ে ভোরের অর্ক যখন রৌদ্রের মেলা বসিয়েছে, ঠিক তখনই তার সামান্যতম স্পর্শে ইমাদের ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে উঠতেই কি যেন একটা মনে করে ছেলেটির মুখটা ভারী হয়ে যায়। বিছানার ওপাশে তাকিয়ে একটু মলিন হেসে বলে উঠল, মেয়েটি আজ পাশে নেই, তাই ফজরের নামাজটাও পড়তে কেউ আজ আমায় ডাকল না। ছেলেটির মনের ভিতর একটা শূন্যতা কাজ করতে লাগলো। ইমাদ বুঝতে পারছে না তার মন কি চায়। আসলে আমার এমন কেন লাগছে? আমি কি চাচ্ছি? আমার কি করা উচিত আমি কেন বুঝতে পারছি না? ছেলেটি উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ আল্লাহ, আমাকে এরকম দোটানায় রেখো না। আমার কেন নাজিফার জন্য কষ্ট হয়? কেন ওর জন্য চোখে জল টপটপ করে? ছেলেটি মাথায় হাত দিয়ে চিত হয়ে অনেকক্ষণ শুয়ে থাকে। হঠাৎ কি মনে করে বিছানার ডান দিকের টেবিলের দিকে চোখ পড়তে একটি চিঠি পেল। আচমকা চিঠিটা হাতে নিতেই ছেলেটির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বুকের বাঁ পাশে হাহাকার শব্দের আনাগোনা হতে লাগলো। চিঠিটা খুলতেই তার ভিতরে লেখা, তুমি অনেক ভালো থেকো অ্যান্ড প্লিজ নিজের খেয়াল রেখো। ইমাদ 2 লাইনের এই চিঠিটা পড়ে থরথর করে কাঁপতে লাগলো। বাহিরের দিকে চেয়ে দেখে আকাশটা হঠাৎ মেঘে ছেয়ে গেছে, আর ইমাদের চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেছে। বিছানা থেকে উঠে সোজা গেস্ট রুমে চলে যায়। গিয়ে দেখে সেখানেও নাজিফা নেই, শুধু বিছানার ওপর একটি লাল খাম। ইমাদ তা হাতে নিয়ে খুলতেই দেখে তাতে লেখা, চলে যাচ্ছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে আমারই বোঝা উচিত ছিল আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আর ভালোবাসার 4 অক্ষরের এই শব্দটি সবার কপালে জুটে না। আমি হয়তো আনলাকি ব্যক্তি, তাই এই জীবনে আর কারো ভালোবাসা পেলাম না, কিন্তু তাতে কি, আল্লাহর তো ভালোবাসা পেয়েছি। নিজে তো তোমার মতো একজন মানুষকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। আর হ্যাঁ শোনো, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পারলে মাঝে মধ্যে প্রাণ খুলে হাসবে, জীবনটাকে সহজভাবে ভাববার চেষ্টা করবে। তাহলে দেখবে সবকিছুই তোমার কাজে সহজ লাগবে। আর আমি তোমায় ভালোবাসি, এই বাক্যটার গভীরতা আমি তোমার থেকে বুঝতে পেরেছি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো আর ভালোবেসে যাব। আল্লাহ হাফেজ। মানে কি, শুধু তুমি ভালোবাসো এই কথাটি বলেই চলে গেলে, অথচ আমাকে বলার সামান্যতম সুযোগ দিলে না? আমাকে একটু বুঝতে পারলে না? না, আমি তোমাকে যেতে দিব না। ইমাদ চিঠিটা রেখে চোখের জল মুছতে মুছতে নিচে এসে দেখে বাড়ির সবাই বিষণ্ণ মুখে বসে আছে। ইমাদ বলল, মা নাজিফা কোথায়? সালেহা গম্ভীর মুখে বসে রইলেন। ইমাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। কি ব্যাপার মা, কথা বলছো না কেন? সালেহা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কি বলবো? হ্যাঁ, তুই চেয়েছিস ও যেন চলে যায়, তাই চলে গেছে। আবার কি? আবার কেন ওর খোঁজ নিচ্ছিস?
ইমাদ কাঁদা স্বরে বলল, মা প্লিজ এভাবে বলো না, ওর সাথে যে আমার অনেক কথা আছে। কি কথা থাকতে পারে আর? ইমাদ কিছুটা রেগে বলল, মা ওকে আমি কি কি তুই ওকে? মা প্লিজ সময় নষ্ট করো না, বলো ও কোথায়? নাজিফা ওর মায়ের কাছে চলে গেছে চিরকালের জন্য। ইমাদ অবাক হয়ে গেল, মা কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, 10:30-এর দিকে ট্রেনে ও গ্রামে যাবে। নাবা ইমাদের কাছে গিয়ে আলতো করে ওর হাতটা ধরে কাঁদো স্বরে বলল, বাবা মামুনি চলে গেল। ইমাদ হাঁটু গেড়ে বসে নাবার কপালে চুমু দিয়ে, না মা, তোমার মামুনি কোথাও যাবে না, আমি তাকে ফিরিয়ে আনবই। নরিন ইমাদের কাছে এসে বলল, বাবাই প্লিজ তুমি মামুনিকে নিয়ে আসো, প্লিজ বাবাই। ইমাদ চোখের জলগুলোকে মুছে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাত্র 9টা বাজে। ছেলেটির মনে একটু আশার সঞ্চার হলো। না, এখনও ট্রেন আসেনি, আমি এখনও কি স্টেশনে গেলে নিশ্চয়ই পাবো। ও আমাকে এভাবে একা করে যেতে পারে না। ইমাদ বেরিয়ে পড়ে ঘর থেকে। লাল নীল সবুজ বাতির এই শহরের ব্যস্ততা আর জ্যাম ও দূষণ পরিবেশকে উপেক্ষা করে ইমাদ চলতে থাকলো নাজিফার খোঁজে। মাঝে মাঝে শরতের আকাশ থেকে সামান্যতম বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে, এই ভেবে যে যদি ওকে খুঁজে না পাই, যদিও চলে যায়, তাহলে তো সারা জীবনও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সিএনজিটা যখন কমলাপুর রেল স্টেশনে এসে থামলো, ড্রাইভার তখন ইমাদের দিকে তাকিয়ে বলল, স্যার, ও স্যার, কি হলো, নামবেন না? ইমাদ তার ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, ও হ্যাঁ, চলে এসেছি। এই বলে ইমাদ সিএনজি থেকে নেমে এক দৌড় দিল। ড্রাইভার ভ্রুকুঁচকে বলল, আরে স্যার, ভাড়া না দিয়ে চলে যাচ্ছেন কেন? ইমাদ বিরক্তিকর ভাব নিয়ে আবার পিছু ফিরে আসলো ড্রাইভারের হাতে টাকা দিয়ে। আবার দৌড় দিতে ড্রাইভার ভ্যাবাচাকা চোখে বলল, স্যার, টাকা ফেরত নেবেন না? ইমাদ দৌড় দিতে দিতে, এটা তুমি রেখে দাও আর দোয়া করো তার বদলে যেন আমার বউটা চলে না যায়। ও এখন বুঝলাম ব্যাপারটা, স্যার যেতে দিন, অসুবিধা নেই, আরেকটা করে ফেলেন পরে। ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ভাই তোমার গেলে তুমি বুঝতা, এখন তো আমার গেছে তাই মজা নিচ্ছ, এটাই হচ্ছে বাঙালির স্বভাব। ইমাদ স্টেশনের কাছে যেতে দেখলো ট্রেন চলে যাচ্ছে। ইমাদ তাড়াতাড়ি ট্রেনটির পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, এই থামো। জানালা দিয়ে একজন প্রবীণ লোক মাথা বের করে বলল, কি হয়েছে বাবা তোমার? ইমাদ হাঁপাতে হাঁপাতে বলল, আরে দাদু, আমার বউ চলে যাচ্ছে। লোকটি একটু হেসে বলল, তো যেতে দাও না, আরামে কয়েকদিন ঘুমাও, তারপর ফিরে তো আসবে, যাও বাড়ি যাও। তোমার দিদাও এমন ছিল, আর আমিও তোমার মতো পাগল ছিলাম। ইমাদ ভ্রুকুঁচকে বলল, দাদু দোহাই লাগে, ট্রেন থামাতে বলেন, আর আমার বউ অভিমান করে আমায় ছেড়ে চলে যাচ্ছে। কথাটি বলতে বলতে ইমাদ নিচে পড়ে যায় আর ট্রেনের পিছু ছুটতে পারল না। প্রবীণ লোকটা একরাশ হাসি নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, দাদু ভাই, প্রেমের মরা জলে ডোবে না, চালিয়ে যাও। ইমাদ কিছুটা রেগে বলল, আমি মরছি আমার জ্বালায়, আর উনি? কিন্তু নাজিফা তো চলে গেল, ও কি সত্যি আর আসবে না? এই ভাবতেই ইমাদের চোখ জলে ছলছল করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিতেই ইমাদ নাজিফা ভেবে একমুখ খুশি নিয়ে পিছু তাকাতে দেখে একটি 9 কি 10 বছরের বাচ্চা। রুক্ষ চুল, গায়ের ছেঁড়া ও নোংরা কাপড় দেখে ইমাদের বুঝতে বাকি রইল না এটি পথশিশু। ইমাদ সহানুভূতির সাথে মেয়েটির মাথায় হাত দিয়ে বলল, কিছু বলবে মা? আঙ্কেল, তুমি এভাবে মেঝেতে বসে আছো কেন? ও কিছু না, এমনি। তোমার বুঝি খুব কষ্ট আমার মতো? ইমাদ মেয়েটির কথা একটু অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলে, তোমার কষ্ট কিসের মা? মেয়েটি খিলখিল করে হেসে বলল, তুমি জানো না বুঝি, যাদের দুনিয়াতে মা বাবা নেই তাদের কষ্ট কত? তাদের কেউ তো খাবার দেয় না, তারা স্কুলে যেতে পারে না, আর তারা কাউকে মা কিংবা বাবা বলেও ডাকতে পারে না। ইমাদ সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরল, ওর কপালে চুমু খেয়ে চোখের জল মুছে বলল, খুব ক্ষুধা লেগেছে বুঝি? চল, আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে ঘুরবো, খাবো। মেয়েটি খিলখিল করে হেসে বলল, সত্যি বলছো? হ্যাঁ তো। ইমাদ সারাদিন মেয়েটিকে নিয়ে এই ব্যস্ত শহরের অলিতে গলিতে ঘুরছে। হয়তো মেয়েটিকে একটু আনন্দ দিতে গিয়ে নাজিফার চলে যাওয়ার বিয়োগ বেদনা ভুলে গিয়েছে। কিন্তু দিন শেষে যখন রাতের আধারে বাড়ি ফেরার দিকে অগ্রসর হতে লাগলো, তখনই বুকের বাঁ পাশে হাহাকার করতে লাগলো। আচ্ছা, আমার কেন কষ্ট হচ্ছে? আমি তো এটাই চেয়েছি, এটাই তাহলে। এই বলে ছেলেটি জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। এই যন্ত্রণা, কান্না আজ থেকে কয়েক বছর আগে মৃত্যুর চলে যাওয়াতে বুকে বাসা বেঁধেছিল। আজ আবার নতুন করে। ইমাদ বাসায় ফিরতে সালেহা ওর সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আজকে সারাদিন কোথায় ছিলি? ইমাদ কান্না মাখা মুখে বলল, মা, নাজিফা আমায় ছেড়ে চলে গেছে। সালেহা তখন একটু হেসে বলল, ভালো হয়েছে তো, তুই তো তাই চেয়েছিস। ইমাদ মায়ের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল। নাবা আর নরিন বলল, এতে কান্নার কি আছে? মানে কি, তোমাদের মা চলে গেছে, এমন আচরণ করছিস কেন তোরা? এ বলে ইমাদ রেগে উপরে চলে যায়। সালেহা খিলখিল করে হেসে বলতে লাগলো, পাগল ছেলে। ইমাদ ঘরে এসে খাটের সামনে বসে পড়ল। কিছু সময় পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ ফোনের ক্রিং ক্রিং আওয়াজ। ইমাদ কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে ফোনটা বিছানার উপর ফেলে দিল। প্রায় আধ ঘন্টা ফোন বেজেই চলেছে। এক প্রকার রাগ নিয়ে ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে বলল, এই তুমি ফোন ধরলে না কেন? কি হয়েছে? এত শোক পালন করার কিছু হয়নি, তাড়াতাড়ি ছাদে আসো তো। ইমাদ কণ্ঠটা শুনেই বুঝে ফেলল ওটা নাজিফা। হাসতে হাসতে উপরে চলে গেল। বাইরে হিম হিম বাতাস বইছে। ছাদের একপাশে বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েটি চিপস হাতে দাঁড়িয়ে আছে। ইমাদকে দেখতে পেয়ে নাজিফা মিটমিট করে হেসে
কই ছিল আজকে সারাদিন? ইমাদ নাজিফার প্রশ্নের কোনো জবাব না দিয়ে দৌড়ে ওকে জড়িয়ে ধরল, আষ্টে পৃষ্ঠে ওকে আঁকড়ে ধরল। নাজিফা একটু হেসে বলল, বাবা, ইমাদ সাহেব আমায় জড়িয়ে ধরেছে। কেন চলে গেছো তুমি আমায় ছেড়ে? এমা, কই আমি চলে গেছি? এই তো আমি। ইমাদ তখন নাজিফার কপালে চুমু খেয়ে বলল, আই এম সরি, প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। আর তাছাড়া তুমি চলে গেলে কে আমাকে নামাজ পড়ার জন্য বকবে? কে আমার বকাগুলো শুনবে? মানে কি, তোমার বকা শোনার জন্য আমি তোমার কাছে থাকবো? অবশ্য তোমাকে আর কি বলবো, এই বকাগুলো এই রাগী ছেলেটাকে মিস করব বলেই তো টিকিটটাকে অর্ধেক রাস্তায় ছিঁড়ে ফেলে সোজা বাসায় চলে আসলাম। এসে শুনলাম তুমি নাকি আমায় খুঁজতে গেছো। ব্যাস, বুঝছো তুমি কত কষ্ট হয় আমার যখন তুমি আমায় দূরে ঠেলে দাও। তাই তো আমিও মাকে বললাম তোমাকে যেন না জানাই আমি বাড়ি ফিরে এসেছি। ইমাদ নাজিফার হাতটা শক্ত করে ধরে, আমায় ছেড়ে চলে যাস না পাগলি। কেন যাব না? আমি তোমার কে লাগি? তুই আমার বউ লাগিস। সহসা নাজিফা মৃদু হাসিতে ইমাদের বুকে মাথা রাখল। এতদিনে অবশেষে মেয়েটি শান্তির একটা স্থান পেল, এমন কাউকে পেল যার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আকাশের শুকতারাগুলোর দিকে চেয়ে ইমাদ মলিন হাসিতে বলে উঠল, শুক্রিয়া রব, শুক্রিয়া এত সুন্দর একটা নিয়ামত উপহার দেওয়ার জন্য।